ফার্স্ট অফ অল, থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশনস। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জয়েন করেছেন অলমোস্ট 16 পার্টিসিপেন্ট। আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? যেহেতু সবাই অনলাইনে আছে, একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে বুঝতে জি, সহজ হয়ে যাবে। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ, স্ক্রিন। ওকে। আমাদের তো পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বেশি, সো সবাই তো পরিচয় নেওয়াটা পসিবল হচ্ছে না। তো ফার্স্ট অফ অল, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি বিক্রমাদিত্য সানা, সিএসএল ট্রেনিং সেন্টারে মাইক্রোসফটের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং করাচ্ছি, অন প্রেমিসেস প্লাস ক্লাউড। তার মধ্যে হচ্ছে উইন্ডোজ সার্ভার, হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেশন, দেন অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, মাইক্রোসফট 365 অ্যাডমিনিস্ট্রেশন। এটা ছাড়াও অ্যাজুরের একটু অ্যাডভান্স লেভেলের সলিউশন আর্কিটেক্ট লেভেলের যে ট্রেনিংগুলো, সেগুলো আমি প্রোভাইড করে থাকি। তো আজকে আমাদের যে ওয়েবিনারটা বেসিক্যালি হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট এই ট্রেনিংটা আমরা শুরু করতে যাচ্ছি, অথবা আমাদের আজকের ওয়েবিনারটা হচ্ছে এটার উপর। অ্যাজুরের ডিফারেন্ট টাইপস অফ ট্রেনিং আমাদের আছে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং। ইন দ্য মিনটাইম একটু বলে রাখি, অনেকে আমার প্রোফাইল জানতে চান। তো এটা হচ্ছে আমার সার্টিফিকেশন, পাশাপাশি আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি। এটা বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টে। তো এই তো। আর বেসিক্যালি হচ্ছে আমরা শুরু করব। আমাদের কোর্সের বেসিক্যালি আছে দুইটা মডিউল। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাজুর ফান্ডামেন্টালস, এই যেটা 900, এটা হচ্ছে আমাদের এক্সাম কোড। পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা এক্সাম কোড, সেটা হচ্ছে AZ104। বাট আমাদের ফোকাসিংটা থাকবে হচ্ছে AZ104। মানে আমরা এখানে এক্সাম দেবো একটাই। আমি শুরুতেই সার্টিফিকেশন প্লাস মডিউল, তারপর কি কি এক্সাম থাকে সেগুলো আসলে বলি, কারণ অনেকে হচ্ছে শুরুতেই মানে এই জিনিসগুলো হচ্ছে কোশ্চেন করেন, অনেকে ওয়েট করেন না। সো আমি এই জিনিসগুলো ফার্স্টেই আপনাদেরকে করবো, দেন হচ্ছে আমরা নেক্সট যে স্লাইডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জানবো হচ্ছে কোর্সে আসলে আমরা বেসিক্যালি আসলে কি কি শিখবো। এই কোর্সে আসলে শিখলে আসলে কি কি আমরা ফিউচারে কাজ করতে পারবো প্রোডাকশনগুলোতে। প্লাস হচ্ছে আমরা কি কি টপিকস কভার করবো, কারণ অ্যাজুর তো আসলে অনেক আহ, বড় একটা প্ল্যাটফর্ম। সো এখানে আসলে আমরা কতটুকু কভার করবো, এই কোর্সে আসলে কতটুকু আমরা কমপ্লিট করে মানে মার্কেটে কাজ করতে পারবো, সেটা আমরা দেখবো। বাট বিফোর দ্যাট আমরা যেটা আগে জেনে নেই, বেসিক্যালি হচ্ছে আমাদের একটা এক্সাম দিতে হবে, মাইক্রোসফট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট AZ104, যেটাকে আমরা বলে থাকি অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং। মাইক্রোসফটের তিন টাইপের ট্রেনিং হয়ে থাকে বেসিক্যালি। একটা হচ্ছে ফান্ডামেন্টালস, দেন হচ্ছে অ্যাসোসিয়েট, একটা হচ্ছে এক্সপার্ট অথবা অ্যাডভান্স বলে থাকি আমরা। তো আমরা সাধারণত যেটা দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা ফান্ডামেন্টালসের ট্রেনিংটা করি না। তো এতে অসুবিধা কি হয়? অসুবিধাটা হচ্ছে মাইক্রোসফটের যখন আপনি অ্যাসোসিয়েট লেভেলে একটা ট্রেনিং করতে আসবেন, তখন মাইক্রোসফটের কিন্তু একটা কোর্স আউটলাইন আছে। তার মানে আমি যে কোর্সটা আপনাদেরকে আমি প্রোভাইড করছি, এই কোর্সের আউটলাইন সবকিছু কিন্তু আমাদের। কাইন্ডলি আপনারা একটু মিউট রাখবেন আপনাদের end থেকে। আর যখন কথা বলার দরকার তখন হচ্ছে আপনারা আনমিউট করে কথা বলবেন। রিয়াজ ভাই মেবি সাউন্ড পাচ্ছি, আমি ওনাকে মিউট করে দিন, জাস্ট মিনিট। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় আমরা বেসিক্যালি আছে অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিংটা স্টার্ট করি, প্লাস হচ্ছে অ্যাডভান্স অথবা এক্সপার্ট লেভেলের যে ট্রেনিংগুলো, এগুলো আমরা পরবর্তী করে থাকি। বাট ফান্ডামেন্টালসটা আমাদের অ্যাকচুয়ালি কভার হয় না। তাহলে অসুবিধাটা কি? মাইক্রোসফটে যখন আপনি কোনো অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং করতে আসবেন, তখন তার কোর্স আউটলাইন অনুযায়ী আপনাকে আমি সেভাবে ট্রেনিং করাই, তাহলে যেটা হবে আপনার ফান্ডামেন্টালসের যে টপিক্স, এগুলো অনেকটা স্কিপ হয়ে যাবে। এই জন্য আমি যেটা বেসিক্যালি করি, ফান্ডামেন্টালসের যে টপিক্স প্লাস আমাদের যে মেইন AZ104, যেটাকে আমরা বলছি অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এই দুটোই যাতে আপনাদের কাভার হয়, এইভাবে করে আমি কোর্স আউটলাইনটাকে সাজিয়ে। তার মানে এখানে কিন্তু আমার কোর্স আউটলাইনে কিছু এক্সট্রা কিছু পাবেন, অথবা এটাকে বলতে পারেন কিছুটা কাস্টমাইজ করা, যেহেতু দুইটা কম্বাইন করে করানো। বাট আপনারা যখন সিএসএল এ, অনেকেই হচ্ছে এই কনফিউশনটা হয় যে স্যার তো আমাদেরকে শুরুর দিকে ওয়ার্কশপে দেখালেন দুইটা এক্সাম, তাহলে এখন কেন একটা এক্সাম? আমি কিন্তু এক্সামের কথা বলছি একটা,
বাট যদি কেউ চান অ্যাজুর ফান্ডামেন্টালস দিতে চান, সেক্ষেত্রে আপনি সিএসএল এর সঙ্গে কথা বলে এক্সাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনার এই কোর্সের সঙ্গে কিন্তু AZ-104 মাইক্রোসফট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, তার মানে আপনি যদি একটা এক্সাম দেন, এই সার্টিফিকেশনটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং এই সার্টিফিকেশন অ্যাচিভ করার জন্য আপনার কোনো প্রিরিকুইজিটস নাই, মানে আমাকে আবার ফান্ডামেন্টালস কভার করে দেন হচ্ছে অ্যাসোসিয়েট লেভেল করতে হবে কিনা, না, এরকম কোনো কিছু নাই। আপনি AZ-104টা দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি, আবার AZ-900 এটা তো আপনি পারবেন, যেহেতু ফান্ডামেন্টালস। সো এই মডিউল নিয়ে বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আমি কোশ্চেন লাস্টের দিকে নেব, বাট ছোট ছোট করে কোশ্চেন নেব, মানে আমার যে টপিক্স রিলেটেড, কারণ অনেক সময় দেখা যায় অনেকে নোট রাখেন না, অথবা লাস্টের দিকে মনেও থাকে না। এই জন্য আমি সবসময় যেটা বলি যে আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে, মানে এই রিলেটেড কোশ্চেন থাকলে আপনি সাথে সাথে করে ফেলবেন ছোট করে। দ্যাটস ইট। স্যার সো আমার এটা একটা হচ্ছে। কোশ্চেন আছে। হ্যাঁ, রোজন শেখ বলেন। জি স্যার, ওই যেটা বলতেছিলেন যে দুইটা আপনি কি কোর্স আমার কাজ। অন্য কোনো কোর্স করেছেন উইন্ডোজ সার্ভার রিলেটেড জি কোনো না, কিছু? জি না, জি। আচ্ছা, আহ, ওকে। আপনি যেটা বলতেছিলেন যে দুইটা কোর্স কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে কি AZ-104 কি কাস্টমাইজ করে কোনো নো, 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 মডিউল নো। কি বাদ যাবে এরকম কিছু, না, আমি কিন্তু নাকি সেটা পুরাটা? বলিনি। AZ-104টা থাকবে, এডিশনালি আপনার ফান্ডামেন্টালসের টপিকসগুলো অ্যাড হবে। ওকে, ওকে, এম ওকে। আই ক্লিয়ার? ইয়েস। ওকে। আচ্ছা, আমরা সার্টিফিকেশন পাতে একটু পরে যাই। আর এক্সামের ব্যাপারটা ক্লিয়ার করি। আমাদের মাইক্রোসফটের এক্সামগুলো বেসিক্যালি হচ্ছে পুরোপুরি 2 ঘন্টা আপনি পাবেন না। 1 ঘন্টা 45 মিনিট থেকে 50 মিনিটের মতো একটা এক্সাম থাকবে। সেখানে হচ্ছে আপনার কোশ্চেনের নাম্বার অফ কোশ্চেন থাকবে, এটা একটা রেঞ্জ বলতে পারি, 48 থেকে 65। কখনো কোশ্চেন আসে 45টার মতো, কখনো আসে 50টার মতো, কখনো 55, কখনো 60, কখনো 65। তো মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলতে পারি যে 1 ঘন্টা 50 মিনিটের আপনি এই সময়ের মধ্যে আপনি কোশ্চেন হয়তো ম্যাক্সিমাম 65 কোশ্চেন পাবেন। বাট 65টা অনেক বেশি হয়ে যায়, আমরা খুব কম দেখি আর কি। ম্যাক্সিমাম পাবেন হচ্ছে 55টা 58টা 60টা এরকম রেঞ্জের মধ্যে থাকবে। তো আপনার এই সময়ের মধ্যে আপনার এক্সামটা কমপ্লিট করতে হবে। এক্সামে কি কি টাইপের কোশ্চেন হয়? এক্সামে কোশ্চেন হয় বেসিক্যালি হচ্ছে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ থাকে, টেবিলস থাকে, সিমুলেশন থাকে, মানে এখানে আপনাকে আসলে কোনো কিছু কনফিগার করতে হবে না, সবকিছু মাইক্রোসফটের যে এক্সাম এটা আসবে, এনভায়রনমেন্ট আসবে, ওখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। দ্যাট জাস্ট আপনাকে শুধু সিমুলেশন বেস অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো হচ্ছে আপনাকে চুজ করতে হবে। আর এক্সামে আপনি 700 পেলে পাস, 700 কম পেলে হচ্ছে ফেল হয়ে যাবে। বাট কোনো মার্কিং থাকবে না, কোশ্চেনের পাশে কিন্তু কোনো মার্কিং আপনার পাবেন না। শুধুমাত্র আপনি এক্সাম কমপ্লিট করবেন 1 ঘন্টা 50 মিনিট পরে, সাথে সাথে আপনি স্কোরটা পেয়ে যাবেন। এখানে এমন কেউ কি আছেন যারা মাইক্রোসফট কত এক্সামে? পেতে হবে স্যার? বেসিক্যালি যেটা হয়, আমরা যদি মানে পোর্টাল কথা চিন্তা করি, যদিও সিএসএল আপনাদেরকে ভাউচার প্রোভাইড করবে, ওই প্রাইসে তো আপনার কস্টিংটা অনেক বেশি বেড়ে যাবে, তাই না? তো নর্মালি যেটা হয়, মাইক্রোসফটের প্রতিটা মডিউল, মডিউল বলতে আমরা বুঝি হচ্ছে এই যে AZ-104 এক্সাম কোড, AZ-900, মাইক্রোসফটের যে কোনো এক্সাম কোডের জন্য বেসিক বাংলাদেশের জন্য আগে ছিল হচ্ছে $80, এখন হচ্ছে 83। তো আপনি $83 যদি হিসাব করেন, আপনার কস্টিং অনেক বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার মোটা আমি বলতে পারি যে 50% অথবা 45% অথবা কখনো কখনো 60% আপনি পেয়ে যেতে পারেন, মানে এক্সাম ভাউচার ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ। না ভাইয়া, তো আমি স্যার মার্কস কত এটা জিজ্ঞেস করুন, মানে মার্কস কত হলে পাস ওইটা আর কি। 700, 700, 700 পেলে আপনি কত পাস। কতর মধ্যে এক্সামটা হয়? এটা থাউজেন্ডস এর মধ্যে, অথবা কোনো মার্কিং করা থাকে না, হ্যাঁ? কিছু বলা থাকে না, জাস্ট আপনাকে এক্সাম কমপ্লিট করবেন, দেন হচ্ছে আপনার পাসিং স্কোরটা সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে আমি একটা এস্টিমেটিং বলতে পারি, যদি ধরেন যে আপনার কোশ্চেন, যতগুলো কোশ্চেন থাকবে, ধরেন যে 65 কোশ্চেন, এর মধ্যে যদি মনে হয় যে না, আপনার 10 থেকে 12টা অথবা 10 থেকে 15টা কোশ্চেন আনকমন হয়ে গেছে, যদিও ডিপেন্ড করে আসলে কোশ্চেনের উপরে, কারণ কিছু কোশ্চেন থাকে মানে মার্কিং বেশি থাকে, কিছু থাকে হচ্ছে মার্কিং কম থাকে। বাট এভারেজের কথা বলছি আমি। যদি মনে হয় যে আপনি 10টার বেশি কোশ্চেন আনকমন হয়ে গেছে আপনার জন্য এক্সাম হলে, সেক্ষেত্রে আপনার জন্য পাশের পসিবিলিটিটা অনেকটা কমে যাবে। হ্যাঁ, আবার কখনো কখনো ফেলও হতে পারে 10 থেকে 12টা যদি আনকমন কোশ্চেন হয়ে যায়। বাট এখনো পর্যন্ত আমরা, যদি আপনি
ডাম্পসটা ঠিকঠাক মতো ফলো করেন, এবং সিএসএল থেকে এক্সাম আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে ডাম্পস দিতে হবে। এক্সাম ট্রেনিং শেষ হওয়ার আগে আপনাদেরকে ডাম্পস দেওয়া হবে, যে আপনার ডাম্পসগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। দেন হচ্ছে যখন হচ্ছে ডিসকাউন্টের এটা আসবে, তখন হচ্ছে আপনাদেরকে প্রোফাইলগুলো রেডি করে দেন হচ্ছে এক্সামের জন্য বসানো হবে। এই হচ্ছে আমাদের ট্রেনিং শেষ করার পরে এক্সামের প্রসিডিউর। আর বাকিটা হচ্ছে আপনি লাস্টে ইমরান ভাই কথা বলবেন এই বিষয়ে, আর একটু ভালো জানতে পারবেন। এবং কোর্স ফি, তারপর হচ্ছে কত ফি দিতে হবে, আমি ফিনান্সিয়াল ব্যাপারটা আমি হ্যান্ডেল করবো না, সেটা হচ্ছে লাস্টে হচ্ছে ইমরান ভাই কথা বলবেন, তোমার সিএসএল পক্ষ থেকে যিনি হচ্ছে আমাদের এই কোর্সটা কোঅর্ডিনেট করবেন, উনি আছে আপনাদের সঙ্গে কথা বলবেন। আপনারা বেসিক্যালি আমার সঙ্গে যে বিষয়ে কথা বলবেন কোর্স নিয়ে, কোর্সে কি কি পড়ানো হবে, কতটুকু বেনিফিট এটা হবো, অথবা এটা ক্যারিয়ার কি, সেগুলো নিয়ে আমার সঙ্গে ডিসকাশন। ওকে, তো আপনারা অলরেডি জানেন, একদমই না জানলে তো আপনার আসলে ওয়েবিনার অথবা হচ্ছে মাঝখান ওয়ার্কশপ দিয়ে কি অথবা। জানি বলছিলেন যে মাইক্রোসফটের কেউ এক্সাম দেওয়া আগে আছে কিনা, নাকি কি জানি এরকম একটা কোশ্চেন আচ্ছা, করতেছিলেন। হ্যাঁ বলছিলাম এই কারণে মানে ওই এক্সপিরিয়েন্সটা কারো আছে কিনা। জি That's it. জি আছে। হ্যাঁ জাহিদ ভাই, কোনটা দেওয়া আছে আপনার? আমি তো অনেক আগে দিছি, 21-এ দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটর যেটা। অ্যাডমিনিস্ট্রেটর কোনটা? সবই তো লাস্ট মাইক। এমসিএস এ, এমসিএস এ। আচ্ছা, বুঝতে পারছি। এমসিএস এখন আর নাই, ওটা এখন ইয়ে হয়ে না গেছে, না, তবে ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে। সার্টিফিকেট ভ্যালিড আছে। হ্যাঁ ওটা জীবন থাকবে, মাইক্রোসফট ওটা করে রেখেছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা যে ট্রেনিংটা করব এটা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, আমরা এটা জানি। তো ক্লাউড প্ল্যাটফর্ম, অনেক ক্লাউড প্রোভাইডার আমাদের আছেন, তার মধ্যে হচ্ছে মাইক্রোসফটের যে ক্লাউড ক্লাউড প্ল্যাটফর্ম, এটাকে মাইক্রোসফট বলছে অ্যাজুর, মাইক্রোসফট অ্যাজুর। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এইটার উপরে ট্রেনিং। আমরা যেহেতু জানি যে আসলে ক্লাউড কম্পিউটিংটা বেস্ট পপুলার, আসলে তো এখন অলরেডি অনেক কিছু পপুলার হচ্ছে, এআই পপুলার হচ্ছে, আর অনেক কিছু আছে। সো আপনাকে কিছু কিছু ট্র্যাক চুজ করতে হবে। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা এলোমেলো কাজ না করে, আপনাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিসাইড ইউর ট্র্যাক, দেন আপনি কি ডিসিশন নেবেন সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ যে আপনি সমস্ত ট্রেনিং করে ফেললেন, নেটওয়ার্কিং এর অনেক ট্রেনিং করে ফেললেন, মাইক্রোসফটের অনেকগুলো ট্রেনিং করে ফেললেন, ক্লাউডের অনেকগুলো ট্রেনিং করে ফেললেন, ডেটাবেস করলেন, মানে এরকম এলোপাতাড়ি ট্রেনিং করা যাবে না। আপনি আগে চুজ করেন আপনার ভালো লাগার জায়গাটা কোনটা। কারণ আমরা কিন্তু এমন অনেক কিছু আছে, যেমন আমার অনেক কিছু আছে যেমন শুরুর দিকে আমি শিখেছিলাম, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, প্রসঙ্গে যাচ্ছে আবার আসছি ব্যাক করছি। তো আমি পিএইচপি পর্যন্ত করেছি, এবং আমি সেটা ভালো বুঝিও, কিন্তু আমি ইন্টারেস্ট ফিল করিনি। তো এক একজনের ইয়ে হচ্ছে এক এক রকম। তো আমার একটা ইয়ে কি, আমি যেটা আসলে ইন্টারেস্ট ফিল করি না, ওইটা আমি আসলে খুব বেশি মানে ইয়ে হই না আর কি, ওইটা আগাই না। তো যেহেতু আমি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর অথবা এই পার্টটা ভালো বুঝি, তো আমার কিন্তু আস্তে আস্তে করে এই দিকে আগানো। তো আপনাদেরকে কিন্তু আসলে চুজ করতে হবে যে আপনারা আসলে কোন দিকে যেতে চান। আপনি যদি ক্লাউড হন, মানে ক্লাউডে যদি মুভ করতে চান, অথবা ক্লাউড ফোকাসিং থাকে, তাহলে আপনাকে অ্যাজুরটা খুব ভালো মতো জানতে হবে, অথবা যে কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্ম আপনাকে খুব ভালো মতো জানতে হবে। আচ্ছা তো ভাইয়া, এটা জানতে, হ্যাঁ ভাইয়া একটু। আমি আমি তো সফটওয়্যার লাইনে, আমার হলো ডাটাবেস ইন্টারেস্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, হুম এই ইয়েতে ইন্টারেস্ট বেশি। হ্যাঁ, তো আমি যদি হুম 104টা করি আমার কি কোনো লাভ হবে? আর ডেফিনেটলি আপনি কি মনে ডেফিনেটলি করেন? লাভ হবে, আমি বলছি। এখন আসেন অ্যাজুর সার্টিফিকেশন পাথ, এইটা ডিসকাশন করলে আপনার ওই কোশ্চেন আনসার পেয়ে যাবেন। তারপরে যদি মনে হয় যে না আমি আসলে স্যাটিসফাইড না, তারপরে আবার এ করতে পারেন। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু কথা বলি। তো মাইক্রোসফটের নট অনলি ক্লাউড প্ল্যাটফর্ম, আপনার যে অন প্রেম যে কোনো সার্টিফিকেশনের তিনটা লেভেল থাকে। একটাকে বলছে ফান্ডামেন্টালস, অ্যান্ড সেকেন্ড অ্যাসোসিয়েট, অ্যান্ড থার্ড যেটা আমরা এটাকে বলি অ্যাডভান্স অথবা এক্সপার্টও বলে থাকি। তো আমরা বেসিক্যালি যে ট্রেনিংটা করবো এটা হচ্ছে আমাদের মিড লেভেলে বলতে পারেন। ফান্ডামেন্টালসটা আমরা আগেই করি না, বাট আমাদের ট্রেনিংটা কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ফান্ডামেন্টালস প্লাস অ্যাসোসিয়েট দুটোরই ট্রেনিং কভার করে ফেলছি আমরা, বুঝতে পেরেছেন? সার্টিফিকেশন আপনি কি কোনটা নেবেন, এই যে 104 সেটা হয়তো অ্যাসোসিয়েট লেভেলে সার্টিফিকেশন নিলেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন, যেহেতু ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, সো এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সলিউশন নিয়ে কাজ করা হয়, মানে এমন কিছু নাই যেটা আসলে ক্লাউডে নাই। তো ক্লাউডেও কিন্তু আপনাকে আসলে চুজ করতে হবে যে আপনি আসলে ক্লাউডে কোন দিকে মুভ করতে চান। যেমন ক্লাউডে লিনাক্স আছে, ক্লাউডে হচ্ছে মাইক্রোসফটের তো আছেই, পাশাপাশি একজন কোশ্চেন করছিলেন যে আমি তো সফটওয়্যার লাইনে, তাহলে আপনি সফটওয়্যারের দিকে যাবেন। সেটা কিভাবে যাবেন আমি পরে বলছি। এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে, আমি সবগুলো দেখানোর সুযোগ হয়নি, কারণ একটা স্লাইডে আসলে সবগুলো দেখানো পসিবল না, আপনারা গুগল করলেও পেয়ে যাবেন। মেন মেন যেগুলো আমি সেগুলো দেখানোর ট্রাই করছি। প্রথমত হচ্ছে যদি আপনি এআই কাজ করতে চান, তো অ্যাজুর এআই ফান্ডামেন্টালস, দ্যাট মিনস আপনাকে এআই যে ফান্ডামেন্টালস এটাকে খুব ভালো মতো আগে
আয়ত্ত করতে হবে, এটাকে খুব ভালো মতো জানতে হবে। দেন আসেন আপনি অ্যাজুর এআই ইঞ্জিনিয়ার, যেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং, এটা আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আপনার ফোকাসিংটা হয় যে না, আমি আসলে ক্লাউড মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে, দ্যাট মিনস অ্যাজুরে আমি এআই নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনার জন্য হবে এটা। আচ্ছা, এরপর আসুন অ্যাজুর ফান্ডামেন্টালস। আমরা যেটা করবো অ্যাজুর ফান্ডামেন্টালস AZ-900, এটা বেসিক্যালি আসলে সবার জন্য। কেন বলি, মানে আমি করাচ্ছি বলে ব্যাপারটা আসলে এরকম না, যেটা আমরা একটু আগে দেখছিলাম এটা AZ-900। কারণ এই ফান্ডামেন্টালস এর মধ্যে আপনার অ্যাজুর প্ল্যাটফর্মটাকে আপনাকে চিনাবে, অথবা বিভিন্ন সার্ভিস সম্পর্কে আপনাকে আইডিয়া দেবে। সে ফর এক্সাম্পল, আপনি যদি উইন্ডোজ ইউজার হন, আপনি কি আজকে যদি আপনার কাছে ম্যাক দেওয়া হয়, আপনি কি বুঝবেন ম্যাকের সবকিছু, সমস্ত সেটিংস আপনি জানবেন কিনা, কোথায় কি আছে না আছে? অথবা হার্ড ডিস্ক দিলে অথবা পেন ড্রাইভ দিলে পাবে কি পাবে না, সেটা পাওয়ার জন্য কি করতে হয়, সেই ট্রিক কি আপনি জানেন? জানেন না কিন্তু। তো এক্স্যাক্টলি এখানে আসলে সেম ব্যাপার। যদি আপনি ক্লাউড প্ল্যাটফর্মটাকে না চেনেন, আপনার এই ড্যাশবোর্ড যদি আপনার কাছে ফ্যামিলিয়ার না থাকে, আপনি কাজ কিভাবে করবেন, এখানে সার্ভিস কিভাবে কি কনফিগার করতে হয়, এটা যদি আপনি ভালো মতো না বুঝেন, তাহলে তো আপনি নেক্সট স্টেপে যেতেই পারবেন না। আপনি ট্র্যাক চুজ করবেন তো পরে, আগে তো তার বেসিক আইডিয়া থাকতে হবে, তাই না? যেমন আমরা যখন আইটিতে যারা কাজ করি, আমরা কিন্তু সিসিএন এ মোটামুটি সবাই করি, অথবা নেটওয়ার্কিং এর নলেজ আমাদের সবার থাকতে হয় না? আইপি অ্যাড্রেস, সাবনেটিং, এগুলো তো আমরা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু করে আসছি, আসছে কিনা? এখানেও এক্স্যাক্টলি সেম। যদি আপনি মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মটাকে ভালো মতো জানতে চান, সেক্ষেত্রে আপনাকে ফান্ডামেন্টালসে জানতে হবে। এটা ছাড়া আপনি কোনো কিছু ভালো মতো, হ্যাঁ, করতে পারবেন, বাট আপনার বেসটা, আপনার ইমারতটা আসলে ওরকম স্ট্রং হবে না। এতে করে প্রবলেম কি হবে, ফিউচারে যখন আপনি কাজ করবেন, ভালো সলিউশন দিতে পারবেন না, ভালো সলিউশন আর্কিটেক্ট হবেন না। দ্যাটস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। তো আমরা আসলে যেটা মনে করি যে আমরা 1-2 মাসের মধ্যেই মনে হয় অ্যাজুরটাকে শিখে ফেলবো, এ করবো তা করবো না। এটার জন্য আপনাকে সময় দিতে হবে। আমি যে কোনো ইসের ক্ষেত্রে বলি, ট্রেনিং এর ক্ষেত্রে, যে আপনি এটাকে ভালো মতো প্র্যাকটিস করবেন। ট্রেনিং হয়তো 2 মাস, 2.5 মাসের একটা ট্রেনিং থাকবে। এরপর আপনাকে আরো ফিল্ডে কাজ করতে হবে, 6 মাস প্র্যাকটিস করেন, 1 বছর প্র্যাকটিস করেন। দেন আপনি একজন ভালো সলিউশন ডিজাইনার হতে পারবেন, অথবা কনফিগারেশনে কাজ করতে পারবেন, একজন ভালো ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবেন। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসেন অ্যাজুর ফান্ডামেন্টালস এর বেশ কিছু আমাদের এখানে অ্যাসোসিয়েট লেভেল দেখাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমরা যেটা করছি আমাদের ট্র্যাকটা একটু খেয়াল করেন। অ্যাজুর ফান্ডামেন্টালস এটা প্লাস অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর, আমরা চলে যাচ্ছি কিন্তু এখান থেকে এখানে। এরপর যদি কেউ চান যে না আমি অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর, এটার থেকে আরো অ্যাডভান্স লেভেলে কিছু আছে কিনা, যেহেতু বলছে এক্সপার্ট, হ্যাঁ আছে। সেটা হচ্ছে সলিউশন আর্কিটেক্ট। আমি গত মাসে সলিউশন আর্কিটেক্টের একটা কোর্স শেষ করেছি, নেক্সট হয়তো আবার আসবে। বাট আপনাদের যেটা করাচ্ছে, আমি হচ্ছে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট মিড লেভেলে। তো এরপর যদি আপনার মনে হয় যে আমি আসলে সলিউশন টেবিলের ট্রেনিংটা করতে চাই, সেক্ষেত্রে অনেকে করতে পারেন। অথবা অনেকে হচ্ছে নিজে উদ্যোগে একটু সময় নিয়ে করেন, সেক্ষেত্রে হয়তো সময় বেশি লাগে। বাট পারবেন, পারবেন না এমন না। বাট এখন আপনি পারবেন না, কেন পারবেন না? কারণ আপনার বেসিক আইডিয়া নাই, তারপর মিড লেভেলের ওই লেভেলের আপনার নলেজও নাই, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলতে আগাতে পারবেন না। আচ্ছা, এই পার্টটা হচ্ছে আমরা যারা সিস্টেমে কাজ করি, অপারেশন সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা সার্ভার নিয়ে কাজ করি, তাদের পার্টটা হচ্ছে এটা এইটা। অনেকে ডেভঅপস নিয়ে কাজ করেন না? যেমন একজন বলছিলেন হচ্ছে সফটওয়্যার লাইন, সফটওয়্যার লাইনে কি একজনের কোশ্চেন করছিলেন, আপনি কি ডেভঅপস নিয়ে কাজ করেন, নাকি শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টটা নিয়ে কাজ করেন? ভাই, আমি তো এখন আদৌ করি না, কিন্তু সফটওয়্যার সব দিকে করি, সার্ভার, আইএস এসব নিয়ে হুম হুম। কাজ করি না, বলছেন। ডেভঅপসটা শুধুমাত্র নট অনলি ক্লাউড, এটা আপনার আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে করা হয়। তো আমি যেটা বলছি যে অনেকে ডেভেলপমেন্ট প্লাস অপারেশন দুটো একসঙ্গে করেন, যেটা কারণ বলছে ডেভঅপস। জি জি জি, আমি আমি ওটা করি, কিন্তু এই আজরে এই হ্যাঁ, প্ল্যাটফর্মে বুঝতে তো পেরেছি। যাইনি। এখন আসেন, যদি আপনার টার্গেট হয় ডেভঅপস, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ট্রেনিংটা আপনি করেন, শেষ করার পরে আপনাকে মুভ করতে হবে ডেভঅপস অ্যাজ এ ডেভেলপার, অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ার। আপনি এক্সপার্ট হতে চাইলে, বুঝতে পেরেছেন, আপনার তখন আপনি ট্র্যাক চুজ করে ফেলেন যে আমি অ্যাজিওর আছি, শুধুমাত্র ডেভঅপস নিয়ে কাজ করব। আবার যদি কেউ হয়, কেউ যদি চান যে না আমি শুধুমাত্র সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই অ্যাজিওর, দ্যাটস পসিবল। সেক্ষেত্রে আপনি ফান্ডামেন্টাল কভার করেন, অ্যাডমিনিস্ট্রেটর কভার করেন, দেন আসেন অ্যাজিওর সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আমি কেন বলছি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, অনেকে বলতে পারেন যে তাহলে ফান্ডামেন্টালটা কভার করলেও তো করতে পারেন, হ্যাঁ পারবেন। বাট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটরের যে ধরনের সার্ভিস অথবা যে ধরনের কোর্স আউটলাইন আছে, যতটুকু আপনি ভালো শিখতে পারবেন, মানে প্ল্যাটফর্মটাকে যত ভালো বুঝবেন, আপনি সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে আপনার সিস্টেমের নলেজ খুব ভালো থাকতে হবে। আপনি আপনার নেটওয়ার্কিং নলেজ খুব ভালো থাকতে হবে, ওই জিনিসটা তো আপনার নেই। না হলে আপনি তো আসলে হঠাৎ করে হচ্ছে অ্যাজুর সিকিউরিটি ইঞ্জিনিয়ার মানে এক ধাপ আগায় যেতে পারবেন না, গেলেও আপনি প্রবলেম ফেস করবেন।
ভালো সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবেন না, ট্রাবল শুটিং আপনি ভালো করতে পারবেন না, অ্যানালাইসিস আপনার ওই নলেজটা আপনার গ্রো করেনি, এই জন্য আপনি অ্যানালাইসিসটা একটু ভালো মতো করতে পারবেন না। সেই জন্য আমরা বলবো যে অ্যাজুর ফান্ডামেন্টালস এবং অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট এই দুইটা কমপ্লিট করার পর আপনারা যে যেখানে যেতে চান অ্যাজুরে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার সাজেশন। আর যারা একদম এআই নিয়ে কাজ করতে চান তারপরে বলবো যে অ্যাজুর ফান্ডামেন্টাল জানতে হবে। এইটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, ফান্ডামেন্টালস দেন আপনি অ্যাজুর এআই ফান্ডামেন্টালস এর মুভ করতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এরপর যদি অনেকের ফোকাসিং থাকে যে না আমি হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আমি ক্লাউডে আসলে কোনো কাজ করতে পারবেন, ডেফিনেটলি কাজ করতে পারবেন। আপনাকে করতে হবে ফান্ডামেন্টালস, এটা তো কমন, পাশাপাশি অ্যাজুর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র কিন্তু ডেটাবেস রিলেটেড ফোকাসিং। এম আই ক্লিয়ার? যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করেন, ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, পাওয়ার বিআই নিয়ে কাজ করেন, অথবা যারা ডেটা ইঞ্জিনিয়ার, তারা জানে না তাদের আসলে এটা কি অবজেক্ট অ্যাক্টিভিটিসটা কি। তো অ্যাজুরের ক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে এই ডেটা নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই যে ডেটা ফান্ডামেন্টালস, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট এইগুলো কভার করতে হবে। এইগুলো ছাড়াও আমাদের নেটওয়ার্কিং রিলেটেড আরো অনেক কোর্স আছে অ্যাজুরে, আমি সবগুলো দেখাইনি। মোটামুটি আমাদের মার্কেটে যেগুলো বেশি কাজ হয় সেগুলো আমি একটু দেখানোর ট্রাই করলাম। তো এই সার্টিফিকেশন প্লাস মডিউলস এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে, এক্সাম নিয়ে কোশ্চেন থাকলে করতে পারেন। না হলে আমরা এরপরে হচ্ছে ডিরেক্টলি আমরা কোর্স আউটলাইন কি কি আছে সেগুলোতে চলে যাবো। পরে কিন্তু আমরা আর এই সার্টিফিকেশন তারপর এগুলোতে ব্যাক করবো না। স্যার আমার কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। এইখানে অ্যাজুর ফান্ডামেন্টাল বাদ দিয়ে সরাসরি অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর অথবা সলিউশন আর্কিটেকচারের সার্টিফিকেশন দেওয়া যাবে, তাই তো? না, সলিউশন আর্কিটেক্ট নিতে পারবেন না। ফান্ডামেন্টালসটা ছাড়া আপনি অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর নিতে পারবেন, যেটা আপনারা করছেন ওকে, এই যে ট্রানজিট ফর। সেক্ষেত্রে বাট সেক্ষেত্রে যদি হ্যাঁ, শেষ আমি করি শেষ করি। সার্টিফিকেট। বাট সলিউশন আর্কিটেক্ট হতে গেলে আপনি এটা আপনাকে দিতে হবে এই যে 1004, কারণ আপনি একদম টপ লেভেলে চলে যাচ্ছেন, সেখানে পিছনে সবকিছু বাদ দিয়ে আপনি একদম মানে ছিলেন একতলায়, লাফ দিয়ে উঠলেন 9 তলায়, এটা তো আর সম্ভব না। সম্ভব মানে মাঝখানে তো আপনার এলিভেটর কিছু একটা থাকতে হবে। এখানে ব্যাপারটা অনেকটা সেরকম। এখন আমি যেমন আমাদের সার্টিফিকেশনটা বা এক্সামটা দিব হলো অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? এখন এই আমার যে এই সার্টিফিকেশনটা যদি, হ্যাঁ, হুম সার্টিফিকেশনটাকে যদি আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই, হুম সেক্ষেত্রে সেক্ষেত্রে কি কোনো বাধা আছে? আমাকে কি এরকম সার্টিফিকেশন হ্যাঁ, নো, সার্টিফিকেশন দিচ্ছে কে? মানে সিএসএল দিবে নাকি মাইক্রোসফট দিবে, কোনটা? মাইক্রোসফট দিবে, মানে মাইক্রোসফট আপনি দিবে। যদি কোর্স কমপ্লিট করেন, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট সেটা ডিফারেন্ট জিনিস, সেটা সিএসএল দিচ্ছে, এটা হচ্ছে আমাদের লোকালি কাজ করবে, অথবা আচ্ছা আচ্ছা। আপনি হ্যাঁ, এখানে ইন্টারন্যাশনালি আমার সেটাকে ইউজ দুইটা করতে কোশ্চেন পারবেন। স্যার। আমার হুম। দুইটা কোশ্চেন, একটা হলো যে সিএসএল কি আমাকে দুইটারই সার্টিফিকেশন উল্লেখ থাকবে কিনা, আর দ্বিতীয়ত আমি যখন এই যে অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর হুম এজেড 104 এই সার্টিফিকেশনটা কমপ্লিট করতেছি, আমি হুম ইন্টারন্যাশনালি যখন আমি নিজেকে প্রেজেন্ট করতে যাব, তখন কি আমাকে এরকম বলতে হতে পারে যে আপনি ফান্ডামেন্টাল কেন করেন নাই, এরকম নো কোনো নো কিছু? না, আপনাকে জিজ্ঞেস করবেন না এরকম কোনো কিছু। যেহেতু ওকে। মাইক্রোসফট পলিসি তার সার্টিফিকেশনের পলিসিতে এভাবে করছে, তাহলে অন্য কেউ মানে আমি হচ্ছে ক্লাউড প্রোভাইডার, আমি আপনাকে বলে দিচ্ছি যে আমার এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অথবা এই সার্টিফিকেশনটা অ্যাচিভ করতে গেলে একটা এক্সাম দিলে না, তখন অন্য কেউ বলার কে, তাই না? তো মাইক্রোসফটই তো আপনাকে প্রিভিলেজ দিচ্ছে। তো মাইক্রোসফটের সার্টিফিকেশন যদি আপনি কোথাও শো করতে চান, সেক্ষেত্রে অন্য কারোর আসলে এটা এথিক্স নাই, অথবা কারোর মানে জব এরকম কোনো ব্যাপার নাই। বুঝতে পেরেছেন? আর আরেকটা ব্যাপার আপনি যেটা বললেন সিএসএল এর যে কোর্স কমপ্লিট সার্টিফিকেট, তো সেটা আমি যেটা বলবো অনেস্টলি স্পিকিং, সেটা হচ্ছে আপনি লোকালি সেটাকে সাবমিট করেন। আপনার যে কোম্পানিতে আছে সেখানে হতে পারে যে না আপনার এটার জন্য আপনার মানে একটু উপরের দিকে যেতে বাধা আছে, সেটা ইনিশিয়ালি আপনি দেখাতে পারেন। লোকালি আপনার কোনো সমস্যা নেই বাংলাদেশ মার্কেটে, তাও অনেক সময় অ্যালাউ করে না, মানে আপনি যে একটা কোর্স কমপ্লিট করছেন সেটা দেখাতে পারেন। বাট সার্টিফিকেশনটা বেসিক্যালি যেটা যেহেতু এটা হচ্ছে আমাদের ক্লাউড অথবা আমাদের ওএম সার্টিফিকেশনগুলো আসলে ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেশন সেগুলো এক্সাম দিয়েই করতে হয়, আদারওয়াইজ আপনি ওই ভ্যালুটা পাবেন না। বুঝতে পারছেন? না, এক সেকেন্ড কথা বলি। আমি আমি সিএসএল এর আগের ব্যাচের অনেক আগে 17 হুম সালে কাজ করেছি। হুম তো ওই সেটা উইন্ডোজ সার্ভারের ছিল। হুম আহ, সেই সার্টিফিকেট আমি কোম্পানিতে জমা দিয়েছি। হুম আহ, এমন কোনো কথা আসে নাই যে এইটা আবার কারা বা এটা কি না দেখেছে। না না, আমি এটা বলিনি। আমার মানে আমি বললাম যে মানে আপনি যখন মানে হ্যাঁ অ্যাকসেপ্ট করেছে, আমি এটা পেয়েছি, আমি হুম, জমা দিয়েছি, এইচআর নিয়েছে এবং আমার ফাইলে আছে। না সেটা তো আপনার ডেফিনেটলি আমি আপনাদের বললাম যে আপনি কাগজটারও ভ্যালু আছে, আমি এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ ওটাই বলছি, আমি বললাম যে আপনি লোকালি সাবমিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই, তার মানে তো আসলে এটাই বোঝায় আপনি যেটা বললেন।
আমি বললাম যে আপনি দেশের বাইরে কোথাও যদি সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন মানে এক্সামটা দিয়েই করতে হবে, সেটার কথা বললাম, বুঝতে পারছেন? সরি স্যার, আমি 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 যেটা জানতে চাইছিলাম যে হুম সিএসএল তো আমাদের একটা সার্টিফিকেট প্রোভাইড করবেন। হুম। যেহেতু আমাদের ওইখানে সার্টিফিকেটে বা আমাদের কোর্সে বলা আছে যে আমরা মূলত কোর্সটা করতেছি কিন্তু অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর AZ-104। হুম। আজকে আমি যেটা সেমিনারে অ্যাটেন্ড করে যেটা বুঝলাম, আপনি অ্যাজুর ফান্ডামেন্টাল 900 এটাও নাকি কোর্সে কভার করবেন। সেক্ষেত্রে কি সার্টিফিকেটে আমার 900 এবং 104 দুটাই মডিউল উল্লেখ থাকবে নো নো, কিনা? 900 যেটা আমি বললাম এটার সার্টিফিকেশনের ব্যাপারটা নাই। আপনাদের যাতে শেখাটা কোনো গ্যাপ না থাকে এই জন্য আমি ফান্ডামেন্টালসটা ইনক্লুড করেই করাইতেছি। ওকে, বুঝতে বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? আমি জি জি। চাইলে অ্যাডমিনিস্ট্রেটরের যে কোর্স আউটলাইন ওই স্টাইলে করাতে পারি, সেক্ষেত্রে আপনার অনেক গ্যাপ থেকে যাবে। আমি তো সেটা চাই না যে আপনার গ্যাপ থাকে, পরে তো আমাকে দোষারোপ করবে যে কার কাছে ট্রেনিং করছেন, যে বিক্রমের কাছে ট্রেনিং করেছি, ও আচ্ছা আপনার ট্রেনার তো এরকম ছিল তাহলে আপনার অবস্থা তো এরকম, পরে আমারই তো বদনাম, তাই না? তা আমি যেটা চাই যে আপনারা ভাই শিখলে ভালো মতো শিখবেন। হ্যাঁ বলেন। ভাই আরেকটা বিষয় যে আমরা এই যে পরীক্ষা যে দিলাম, পরীক্ষা হুম। দিয়ে যে মাইক্রোসফটের যে ভেন্ডর সার্টিফিকেট ধরেন যে যদি পাস না করতে পারি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রিটেক বা পাস না করতে বলে ফেল হবে। কস্ট। মানে হ্যাঁ, আপনাকে নতুন করে মানে এক্সাম দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তো নতুন করে এক্সাম নিতে গেলে কেমন কস্ট পড়বে সেম পড়বে? সেম কস্টিং, তখন হচ্ছে আপনি আবারও মাইক্রোসফট সিএসএল এর কাছ থেকে ভাউচার নিয়ে দেন হচ্ছে আপনাকে আবার কোনো এক্সামে বসতে হবে। গ্যাপ থাকবে বা 3 মাস 2 মাস পরে আমি এরকম কোনো দিতে পারবো? মাইক্রোসফটের এখনো কোনো রেস্ট্রিকশন না, আপনি আজকে এক্সামে ফেল করলেন কালকে বসতে পারেন। স্যার একটু কোশ্চেন আছে, ডেটাবেজ যেটা এখানে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আসলে কোন ডেটাবেজ দেখানো হয়? এখানে এটা তো বেসিক্যালি হচ্ছে আপনার মঙ্গো ডিবি, তারপর এসকিউএল সার্ভার, আমরা যেটা মাইক্রোসফটের সিকিউএল সার্ভার, তারপর মাই সিকিউএল, এইগুলো হচ্ছে আপনি কাজ করবেন, মানে অ্যাজুরে যে ডেটাবেস গুলো নিয়ে কাজ করা হয়। আমি পোর্টালটা একটু পরে দেখাবো আপনার, তাহলে তখনই ক্লিয়ার যাবে। আমি অ্যাজুর পোর্টালটা যখন দেখাবো তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ আমরা অ্যাজুরে বেশ কিছু সার্ভিস দেখবো পোর্টাল থেকে। আমি মোটামুটি সব ট্র্যাকগুলো একটু অল্প করে আপনাদেরকে ওভারভিউ দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন। জি, আচ্ছা আচ্ছা। একটু ওয়েট করেন এটার জন্য। আর কার কোনো কোশ্চেন সাবমিশন এক্সাম এটা নিয়ে? যদি না থাকে আমরা একটু সামনে দিকে আগাই। ঠিক আছে। মাইক্রোসফট অ্যাজুরকে নতুন করে আসলে ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছু নাই, কারণ এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস আমাদেরকে দিচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের এটা আসলে ফিক্সড কোনো বলা যায় না, 200+ অথবা 250+ সার্ভিস আমাদেরকে দিচ্ছে অ্যাজুর। এবং প্রতিনিয়ত এটা হচ্ছে আমাদের আপডেট হচ্ছে, এটা কোনো ফিক্সড কোনো ইয়ে না, স্ট্যাটিস্টিক্স না, অথবা আমি হয়তো অ্যাজুর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাড করছে, আজকে হয়তো আপনি একটা সার্ভিস শিখছেন, হয়তো 6 মাস পরে যে দেখবেন যে আপনার 3টা সার্ভিস অ্যাড হয়ে গেছে। সো আপনাকে নতুন করে সার্ভিসগুলো যদি আপনার এর সঙ্গে রিলেটেড হয় অথবা যদি মনে হয় যে না, আমার এই সার্ভিসটা আমার জন্য হেল্পফুল, আপনি শিখে নিতে পারবেন। দ্যাটস ইট। তো ক্লাউড কম্পিউটিং বেসিক্যালি হচ্ছে, এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, যদি স্ট্যাটিস্টিক্সটা আগে এখানে বলা হচ্ছে অ্যাজুরের 60+ রিজন, মানে পুরো ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, এখন তো আরো বেশি, 60+ রিজনে আছে মাইক্রোসফটের ডেটা সেন্টার আছে, 220টারও বেশি। ধরেন যে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া এরকম বিভিন্ন কান্ট্রিতে আমাদের মাইক্রোসফটের ডেটা সেন্টার আছে। এবং এটার রিজনের কথা যদি বলি, মানে কান্ট্রির কথা বলি, সেখানে হচ্ছে আমাদের 60+। মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, এটা একটা কান্ট্রি। তো এরকম সংখ্যা হচ্ছে আমাদের 60+। আর এক একটা কান্ট্রিতে আমাদের মাল্টিপল ডেটা সেন্টার থাকতে পারে, সব মিলে এরকম ডেটা সেন্টারের সংখ্যা 220টারও অনেক বেশি। এখন হয়তো 250-এর মতো হতে পারে, এটা রিসেন্ট আমাদের দেখতে হবে। তো আমরা এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, অ্যাজুর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমাদের একদম রিয়েল টাইম একটা স্ট্যাটিস্টিক্স দেখায়। আমরা একটু এখানে যাই নাকি লেটেস্ট কোনো কিছু পাই কিনা। আচ্ছা এটা এ হোক, আমি অন্য প্রসঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে যদি কেউ মাইক্রোসফটে কাজ করতে চান, আমি এটা সবসময় আমার সমস্ত ওয়ার্কশপে দেখাই, মানে আপনাকে আসলে কি কি শিখতে হবে। যেহেতু আমার মাইক্রোসফট ফোকাসিং, আমি এবং মাইক্রোসফটের ট্রেনার, সো আমি ওই জিনিসটা একদম লাস্টের দিকে দেখাবো, সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে।
ভাই আমি তার মানে মাঝখানে একটা একটা কোশ্চেন করি, আমি হচ্ছে হচ্ছে সিকিউরিটি আপনি নিয়ে কাজ করতে চাচ্ছি। এক্সপার্ট, ভালো জানেন, আর একটা হচ্ছে হ্যাঁ করেন জি, আমি সিকিউরিটি কোনটা নিয়ে মানে আসলে ফোকাস করে বুঝতে এগোতে পারিনি, চাচ্ছি, কুড ইউ আগাইতে প্লিজ চাচ্ছি। রিপিট? সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে আগাইতে পারি? আমি হচ্ছে লিনাক্স বা মাইক্রোসফট এগুলার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছি, এখন নেক্সট হচ্ছে শুধু সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই। আমি জাস্ট আপনার কাছে অ্যাডভাইস চাচ্ছি আর কি, নেক্সট কোন কোর্স গুলো করলে বেটার হবে। এখন এখানে ডিপেন্ড করছে আপনি কি ক্লাউড সিকিউরিটি নিয়ে কাজ, হ্যাঁ গট ইট, না আমি এখন ক্লাউড যেহেতু একটা সিকিউরিটি ব্যাংকে নিয়ে কাজ আছি, করতে চান নাকি সাইবার সিকিউরিটি নাকি কি, সাইবার সিকিউরিটি জি। অডিট সিকিউরিটি, মানে কোনটা যে সাইবার সিকিউরিটি হয় সেক্ষেত্রে আপনাকে টোটালি ডিফারেন্ট ট্রেনিং করতে হবে আপনাকে, সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং, সিএস, তারপর আরো অনেক ধরনের আছে, হ্যাঁ পেনিট্রেশন টেস্টিং, তারপর বেশ কিছু আছে এরকম, তো সেগুলো তো আপনাকে মুভ করতে হবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কি এজুরটা মানে আমার কাজে দিবে তেমন? অ্যাজুর কাজে দিবে যদি আপনি মানে অ্যাজুরের সিকিউরিটিটাকেও মানে ইন্টিগ্রেশন করে কাজ করতে হয়। আসলে ক্লাউড তো, এখন ক্লাউড ছাড়া তো আমরা চিন্তা করতে পারি না। তো আপনি ধরেন যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন, মানে সাইবার সিকিউরিটি এটা তো অনেক বড় একটা টার্ম, তাই না? এখানে কিন্তু হ্যাঁ, তখন কিন্তু বলে দিবেন আপনাকে যে আপনি ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচারকে সিকিউরিটি হ্যাক থাকবে না। করবেন, থাকবে না নাকি অন প্রেম, সে কিন্তু কিছু বলবে না। রাইট, দ্যাট মিনস আপনাকে অন প্রেম প্লাস ক্লাউড পাশাপাশি যদি দুইটাই হবে। আপনি এআই রিলেটেড কিছু থাকে সেগুলো আপনাকে জানতে হবে। এখানে আসলে আচ্ছা সিকিউরিটি আসলে অনেক বড় একটা টার্ম, তাই না? সিকিউরিটি জানতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হয়, সিস্টেম জানতে হয়, নেটওয়ার্কিং জানতে হয়। তো যার এই নলেজ গুলো খুব ভালো, আমরা যারা নেটওয়ার্কিং অথবা সিস্টেম থেকে যাই, আমরা আসলে আরো ভালো করতে পারি যদি আমাদের এরকম এফোর্টটা থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোসফট ডেটা সেন্টার, এখানে আপনি বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। ভার্চুয়াল মাইক্রোসফট ডেটা সেন্টার, টেক এ ট্যুর, দেখি কি দেখাচ্ছে আমাদেরকে, কোথায় নিয়ে যাচ্ছে। আমি খুব বেশি ওভারভিউ করবো না, জাস্ট একটা যেটা দেখাবো, দেন হচ্ছে আপনারা নিজে একটু দেখে নেবেন। আর বেসিক্যালি হচ্ছে যেহেতু এটা হোয়াটসঅ্যাপ হয়তো অত ডিপলি আমরা দেখানো পসিবল না, বাট আমরা যেটা করব মোটামুটি সবগুলো একটা আইডিয়া নেব, এবং কোর্সে কি কি থাকবে, কি কি বেনিফিটেড হবে, দেন হচ্ছে ক্লাসে তো আমরা ডিটেলস ডিসকাস করবো। এখানে এই সিস্টেমগুলো ছিল না রিসেন্টলি নিয়ে আসছে, এন্টার দ্য লবি, আপনি লবিতে যেতে পারবেন। প্রতিনিয়ত হচ্ছে আমাদের এগুলো আপডেট হচ্ছে, অনেক আপডেট করছে। আচ্ছা, এখানে আবার এআই অ্যাসিস্ট্যান্ট আছে, এটার মাধ্যমে আপনি যেতে পারেন। তো আপনারা একটু এইগুলো ঘাটাঘাটি করে দেখবেন, আর পাশাপাশি যদি কোর্সে আপনারা অ্যাডমিশন নেন তাহলে তো এগুলো আমরা details দেখবো। So, আমি এখানে আর ইয়ে না করি, আমাদের আসলে স্লাইড অনেকগুলো, স্লাইড শেষ করতে হবে। আচ্ছা, আমাদের এই কোর্সের ফার্স্ট যে মডিউল, অথবা আমরা টপিকসও বলতে পারেন, মানে এই পুরো কোর্সেরই আমাদের বিভিন্ন আমাদের টপিকস আছে, মডিউল বলতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে মডিউলটা থাকবে, আমরা হয়তো টার্মগুলো অনেক কিছু বুঝবো না, যতটুকু আমরা মানে কভার করা যায় সহজ করে বলা যায়। প্রথমত আমাদের থাকবে যেটা হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, তো এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। তো আপনি অ্যাজুরে সাবস্ক্রিপশনটা কি ম্যানেজ করবেন, তারপর এখানে আমরা বিভিন্ন রিসোর্স নিয়ে কাজ করবো। রিসোর্স মিনস ধরেন যে আমরা একটা ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করি, অথবা একটা ফায়ারওয়াল নিয়ে কাজ করবো, অথবা আমরা হতে পারে কোনো নেটওয়ার্কিং কোনো একটা পার্টে কাজ করবো, অথবা ভিপিএন করবো অ্যাজুরের ক্ষেত্রে, অথবা কোনো সিকিউরিটি নিয়ে কাজ করবো, যে কোনো কিছু। তো অ্যাজুরের ক্ষেত্রে যেটা হয়, প্রতিটা সার্ভিসকে আমরা রিসোর্সও বলে থাকি, মাইক্রোসফট এটাকে বলছে রিসোর্স। তো যখন আপনি রিসোর্স গুলো ম্যানেজ করবেন, তো আপনার একটা গ্রুপ আপনাকে ক্রিয়েট করতে হবে, রিসোর্স গ্রুপ। তো বেসিক্যালি আমাদের এই সেকশনটাতে আমরা যেটা শিখবো অ্যাজুর সাবস্ক্রিপশন, ডিফারেন্ট টাইপস অফ সাবস্ক্রিপশন আমাদের আছে অ্যাজুরে, সেটা আমরা ডিটেলস জানবো ক্লাসে, এখানে আসলে জানা হবে না এটা। তো সাবস্ক্রিপশন প্লাস রিসোর্স গ্রুপ প্লাস রিসোর্স গ্রুপকে কিভাবে ম্যানেজ করা যায়, এই সেকশনটাতে আমরা ডিটেলস জানবো। তার মধ্যে আমাদের একদম ফান্ডামেন্টালস থাকবে। আচ্ছা, আপনার কি কোনো সাউন্ড পাচ্ছেন, না কোনো নয়েজ কোনো কিছু পাচ্ছেন কিনা? না না, ইটস অল রাইট, এভরিথিং সাউন্ড ওকে। ওকে, আমি কেন জানি নয়েজ পাচ্ছি।
সো উই ক্যান কন্টিনিউ। তো ক্লাউড কম্পিউটিং বেসিক্যালি আমরা কেন করি? ক্লাউড কম্পিউটিং এ আমাদের বেশ কিছু সুবিধা আছে। তো সুবিধার মধ্যে আমি কয়েকটা কথা বলবো। তার মধ্যে হচ্ছে মানে যদি আপনি অনপ্রেম সলিউশন নিয়ে কাজ করেন, তো অনপ্রেম সলিউশন থেকে আপনি যখন সুইচ করবেন, মুভ করবেন, তো বেনিফিটস গুলো আপনি কি কি পেতে পারেন, অথবা আমাদের প্রথমত যে হেডেকটা থাকে সেটা হচ্ছে কস্টিং নিয়ে। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা অনেক সার্ভিস চাই, বাট খরচ খুব বেশি করতে চায় না, অথবা ম্যানেজমেন্ট বলে যে আপনার আইটিরা তো সবই পারেন, এত খরচ করতে হবে কেন, এরকম অনেক আমরা কথা শুনি, তাই না? তো ম্যানেজমেন্টকে ম্যানেজ করা তো, কারণ কস্টিং, কারণ ম্যানেজমেন্ট কিন্তু সে টেকনিক্যাল টার্ম বুঝবে না, অথবা টেকনিক্যাল টার্ম তাকে বোঝালে চলবে না। তো আপনাকে তাকে বোঝাতে হবে যে তার বিজনেস আপনি কতটুকু প্রফিট করতে পারছেন, প্লাস বছর শেষে কতটুকু রেভিনিউ আছে, তাই তো নাকি? ম্যানেজমেন্ট তো এটাই বোঝে নাকি? আপনি যদি বলেন যে তাকে মানে ক্লাউডে গেলে আপনার এটা ভালো হবে সেটা, সে কিন্তু এটাতে আর এদিকে তার ফোকাসিং থাকবে না, তবে এদিকে এই কথাটাকে সে এত বেশি আমলে নেবে না। তার কারণ হচ্ছে সে চিন্তা করবে আমার বিজনেস হচ্ছে কিনা, অথবা আমি প্রফিটটা হচ্ছে কিনা। বিজনেস তো হচ্ছে না, আমি প্রফিট তারপর রেভিনিউ ব্যাপারটা এটা কতটুকু হচ্ছে। তো ক্লাউডে আসলে যেটা হয় আমাদের, আসলে ফার্স্ট অফ অল আমাদের যে ভুলটা হয়, আমরা ক্যালকুলেশন যেটা করি, কারণ মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস যখন আপনি একটা নেবেন, অথবা কোনো একটা রিসোর্স আপনি ইউজ করবেন, তখন দেখবেন হঠাৎ করে মনে হবে আপনার প্রাইসিংটা অনেক বেশি। বাট প্রাইসিংটা আপনাকে চিন্তা করতে হবে এভাবে, কারণ একটা সার্ভিস যখন আপনি নেবেন, অন প্রেম থেকে আপনাকে কি কি হ্যাসেল গুলো বাদ হয়ে গেল, অথবা সেগুলোকে আপনি কি কি রিডিউস করতে পারলেন, ওখানে কোন বিষয়গুলো আপনি মিটিগেট করলেন, কোনগুলোকে রিডিউস করবেন, সেগুলো। এখন ক্লাউডের সুবিধা হচ্ছে জাস্ট আপনি পোর্টালে লগ ইন করবেন, কাজ করবেন, এখানে কিন্তু আর কোনো ঝামেলা নাই, অনেক বেশি ফ্লেক্সিবল। তো ফার্স্ট অফ অল আমি আসি, যদি আপনার একটা ডেটা সেন্টার করতে চান, আমরা চাইলে কিন্তু এখন যেটা হয়, বিশেষ করে আমাদের বাইরের কান্ট্রিগুলো এখন কিন্তু অনেকেই অনপ্রেম যে সলিউশন এগুলো টোটালি বাদ দিচ্ছে, অথবা থাকলেও তারা আস্তে আস্তে করে মাইগ্রেশন করে ক্লাউডে নিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে প্রথমত আমাদের ধরেন যে আপনি ডেটা সেন্টার করতে চাইলে একটা স্পেস দরকার হয়, ডেটা সেন্টার স্পেস প্লাস সার্ভার। সো অ্যাটলিস্ট কিন্তু সেখানে আপনার মাস শেষে একটা ওই স্পেসটুকু তো একটা কস্ট ক্যালকুলেশন থাকা উচিত, তাই কিনা? অথবা যদি আপনার ওরকম ডেটা সেন্টার থাকে, ডেটা সেন্টার টায়ার টু অথবা টায়ার এরকম বিভিন্ন বেশ কিছু ক্যাটাগরি আছে, যদি ওরকম থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার কস্টিং তো অনেক বেশি পড়ে, অথবা আপনাকে ডেডিকেটলি ওরকম স্পেস থাকতে হবে ডেটা সেন্টার এ করার জন্য, এস্টাবলিশ করার জন্য। তো এটা আমাদের জন্য একটা ঝামেলা। এরপর আসেন, শুধুমাত্র ডেটা সেন্টারকে আপনাকে তো এস্টাবলিশ করলে হবে না, এখানে আপনার পাওয়ার সাবসিস্টেমের ব্যবস্থা থাকতে হবে। কিরকম? একটা সার্ভারকে কি আপনি এরকম করতে পারবেন যে একটা সার্ভারকে আপনাকে 24/7 আপনার পাওয়ার অন রাখতে হবে বছর 365 দিন? এটা এনশিওর তো করতেই হবে অ্যাটলিস্ট, তাই না? তো যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায়, সেটা ব্যাকআপ কিন্তু থাকতে হবে, পাওয়ারের ব্যাকআপ থাকতে হবে। তার মানে কিন্তু এই পাওয়ারের যে ব্যাকআপটা আপনি দিচ্ছেন এটার একটা কস্টিং আছে না মাস শেষে? ক্লাউডে গেলে কি আপনার এই জিনিসগুলো লাগবে? এই যে পাওয়ার সাবসিস্টেম, এই যে কস্টিং, তারপর হচ্ছে আগে যেটা দেখালাম স্পেস, এরকম তো কোনো ব্যাপার নাই, আছে কি? আচ্ছা, আমি একটা সাউন্ড পাচ্ছি। এই হাসান শাহরিয়ার চৌধুরী একটু ভাই একটু আমি আর করে দিচ্ছি। ইফতিকার ভাই, প্লিজ একটু মিউট করে দিলে ভালো হয়। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, জাস্ট মিনিট। স্যার আপনি সবাইকে মিট করে দিলে ভালো হয় স্যার। আপনার কাইন্ডলি একটু, যেহেতু অনলাইনে সবাই, সো বাসা থেকে জয়েন করছেন, এটা হতেই পারে বাসার লোকজন থাকবে, এটা স্বাভাবিক। রিকোয়েস্ট হচ্ছে আপনার মিউট করে রাখেন, যখনই কথা বলার প্রয়োজন পড়বে একমাত্র তখনই আনমিউট করে কথা বলবেন। আর আমি যে একটা সেশনে আছি অথবা প্রেজেন্ট করছি, সো দেখা যায় বারবার হচ্ছে আমাকে ওই যে আনমিউট করে মিউট করে, এটা একটা ঝামেলা মনে হয় ওখানে যে যে করাটা। সো সবাই একটু নিজের দায়িত্ব করলেই ভালো। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যদি ক্লাউডে যাই, ক্লাউডে গেলে এই ধরনের কোনো হ্যাসেল নাই। তার মানে আমাদের মাস শেষে এরকম কোনো কস্টিং এর ব্যাপারও থাকবে না। আমরা একটু পরে দেখবো, প্ল্যাটফর্মে লগ ইন করে দেখবো যে আসলে কি ধরনের ফ্যাসিলিটি আমরা পেতে পারি। এরপর আসুন কুলিং সিস্টেম। ধরুন যে আপনি পাওয়ার সাবসিস্টেম অথবা 24/7 বছর 365 দিন আপনি হচ্ছে পাওয়ারের ব্যবস্থা করলেন, পাওয়ারের ব্যাকআপ রাখলেন, বাট আপনাকে কুলিং ফ্যাসিলিটিস তো রাখতে হবে কিনা? সার্ভারগুলোকে কুল রাখার জন্য তো আপনার কুলিং ফ্যাসিলিটিস থাকতে হবে, এসির ব্যবস্থা থাকতে হবে না? তো এটারও তো একটা মেনটেন্স কস্ট আছে, তারপর মাস শেষে বিল আছে, মানে আপনার ইলেকট্রিসিটি বিল তো বেশি আসবে। তো এই কস্টিং গুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যখন আপনি ক্লাউডে যাবেন।
এই কস্টিং গুলো কিন্তু আপনি তখন আর হিসাব করবেন না। কারণ ক্লাউডের একটা সার্ভিস নিলে আপনার হঠাৎ করে মানে দেখে যেটা হয় মানে মনে হয় যে এত কস্টিং কেন, সেটারও তো আসলে রিজন আছে। এবং আপনি অন প্রেমে যে প্রবলেমগুলো ফেস করতেন, এখানে তো সেই প্রবলেম আপনি ফেস করছেন না, প্লাস ওই সেন্সে যদি আপনি চিন্তা করেন তাহলে কস্টিং কিন্তু অনেক কমে যাবে। প্লাস মেইন হচ্ছে হ্যাসেল ফ্রি। আমরা এখন এমন একটা সময় আছি, আমরা একটু টাকা বেশি খরচ করতে রাজি, বাট কিন্তু আমরা চাই যে ফ্লেক্সিবিলিটি। আমাদের টাইমের কিন্তু সময় কিন্তু এখন অনেক দাম, তাই না? আপনি দেখেন একটু অন্য অন্য প্রসঙ্গে কথা বলি। হ্যাঁ, আমরা বাংলাদেশে একটা মানে আমাদের যে প্রোডাক্টিভিটি আর চায়নার যে প্রোডাক্টিভিটি এক হবে কখনো? মানে তারা 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করতে পারে, তাদের যে প্রোডাক্টিভিটি, আমাদের কি সেই পরিমাণ আছে কিনা? এটা তো স্বীকার করেন নাকি? নাই ভাই। নাই। তো এই প্রোডাক্টিভিটি তো আপনাকে বাড়াতে হবে। যেমন এআই, অনেকেই বলছে এআই কতটুকু হেল্প করবে অথবা চাকরি চলে যাবে কিনা, সেটা আমরা ওই বিষয়ে আলোচনা না করি। বাট এআই যে আমাদের অনেক কাজকে ইজি করবে, আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারে, আপনার পজিটিভটাকে নেন না, সবসময় নেগেটিভটাকে কেন হাইলাইট করেন? আমি এটাই বুঝি না। আমাদের ক্ষেত্রে সবসময় যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা সবসময় নেগেটিভটাকে বেশি হাইলাইটস করি। ওটার ভিতরে যে পজিটিভ আছে ওটাকে আপনি আগে হাইলাইটস করেন, ওটাকেই কাজে লাগান, তারপর পরবর্তী কি হবে না হবে সেটা নিয়ে আপনি পরে ডিসকাস করতে পারেন। আচ্ছা যাক, ওই প্রসঙ্গে না যায়, এখন আসলে মেইনটেনেন্স। এই যতগুলো যা দেখানো হচ্ছে এবং ডেটা সেন্টারকে মেনটেন করার জন্য সেখানে কিন্তু আপনার একজন গার্ডও রাখতে হবে। গার্ডের মাস শেষে একটা ইয়ে স্যালারি ব্যাপার আছে, তারপর হচ্ছে মেনটেনেন্স, এই যে কুলিং ফ্যাসিলিটিস কথা বললাম, পাওয়ার সিস্টেম, তারপর সব, এরপর সার্ভার, যতগুলো ডেটা সেন্টার সার্ভার, তারপর মানে কেবলিং, এইগুলো কিন্তু আমাকে প্রতিনিয়ত মানে প্রতি মাসে কিন্তু মেনটেনেন্স কস্ট একটা থাকবেই। মানে এরকম কখনো বলতে পারবেন না যে আমার 1 মাস খুব ভালো মতো চলবে, কোনো রকম কোনো খরচ হয়নি, এটা বলা হবে না, এটা পসিবল না। তো টোটাল মেনটেনেন্স কস্টও কিন্তু আপনাকে এখানে রিডিউস হয়ে যাচ্ছে যদি আপনি ক্লাউডে যান। পাশাপাশি এইটাকে আমি আসে এত বেশি ফোকাস করি না, বাট রাখলাম আর কি। যদি আপনি অন প্রেম যে সলিউশনগুলো নিয়ে কাজ করেন অথবা ডেটা সেন্টারকে ম্যানেজ করার জন্য 5 জন আপনার আইটি এক্সিকিউটিভ দরকার হয়, আপনি ক্লাউডে গেলে কিন্তু এত বেশি লোক আপনার লাগবে না, আইটি প্রফেশনাল এত বেশি দরকার হবে না। তো তাদের যদি মানে ম্যানেজমেন্ট চিন্তা করেন, ম্যানেজমেন্টকে যদি আপনি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি স্যালারি 5 জনের জায়গায় যদি 2 জন হয়, তাহলে বাকি 3 জনের স্যালারি তো রিডিউস হচ্ছে। তো আপনি সেখানে আসলে ক্লাউডে ইনভেস্ট করেন, করেন না, অসুবিধা নাই তো। তো লাস্টের পয়েন্টটা আমি এটাকে আসলে এত বেশি হাইলাইটস করছি না, কারণ হয়তো এটা আবার অনেকে অন্যভাবে নিতে পারেন যে তাহলে কি স্যার আমাদের জব চলে যাবে, ব্যাপারটা আসলে এরকম না। এটাই কি আমি ম্যানেজমেন্টকে বোঝাবো না, সেটাও বলছি না। আগের যে টপিকসগুলো করেছে সেগুলো আপনি বোঝাতে পারেন। এটা ছাড়া আরো অনেক ধরনের ডিসকাশন আছে, আমি জাস্ট একটু সামারি করলাম যে কেন আসলে আমরা ক্লাউডে যেতে চাই। পাশাপাশি আমি একটা জিনিস অ্যাড করে নিই টোটালি, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি দেখেন, আমরা হচ্ছে সিকিউরিটি বিভিন্ন ধরনের সিকিউরিটি দিচ্ছি, নেটওয়ার্ক লেভেলে সিকিউরিটি দিচ্ছি, তারপর ফায়ারওয়াল, ফিজিক্যাল ফায়ারওয়াল বসাচ্ছি, সার্ভার এন্ডপয়েন্ট সিকিউরিটি বসাচ্ছি, মানে যত লেভেলে আসলে আমরা সিকিউরিটিটাকে এনশিওর করতে চাই। বাট ক্লাউডের ক্ষেত্রে যেটা হয়, ক্লাউডে প্রতিটা সার্ভিস, সরি, ক্লাউডে প্রতিটা সার্ভিস যখন আপনি ইউজ করবেন, প্রতিটা সার্ভিসের সাথে মাইক্রোসফট বেসিক বেসিক কিছু সিকিউরিটি ফিচার অ্যাড করে রেখেছে, মানে যেটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কস্টিং নাই, ওই সার্ভিসিং এর যে কস্টিং ওটার সাথে সিকিউরিটি ফিচারটা আপনি পাবেন। বাট যদি আপনি চান যে না আমার এই বেসিক সিকিউরিটি এটা আমি আসলে রিলায়েবল না, অথবা মনে হয় যে না আমি আসলে আরো একটু অ্যাডভান্স লেভেলের সিকিউরিটি চাচ্ছি, দ্যাটস পসিবল, ইউ ক্যান অ্যাড এনি টাইম। এটার জন্য আপনার কোনো মানে 2-5 মিনিটের মধ্যে আপনি যে কোনো একটা সিকিউরিটি ফিচার এনাবল করে কাজ করতে পারবেন। এবং ক্লাউডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোনো কিছু আটকাবে না মাইক্রোসফট। আপনি যত সার্ভিস ইউজ করেন না কেন, কোনো কিছু আটকাবে না, কিন্তু মাস শেষে আপনাকে একটা বিল পে করতে হবে। বিল যতটুকু আসবে সেটা হচ্ছে মাইক্রোসফটকে দিতে হবে, দ্যাটস ইট। তো এই বিলিং, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, এটা নিয়ে অনেক ডিসকাশন আছে, যেটা আমরা ক্লাসে ডিসকাস করব, যে বিলিংটা কিভাবে দেবো, তারপর হচ্ছে পেমেন্টটা কিভাবে হবে, কোন মেথডে গেলে ভালো হবে, আমি কি পার্সোনালি পারচেস করলে ভালো হবে, নাকি কোনো একটা ভেন্ডরের মাধ্যমে যাব, নাকি কোনো মাইক্রোসফটের পার্টনারের মাধ্যমে যাব, অথবা রিসেলার যেটাকে আমরা বলি, তো তাদের মাধ্যমে নেওয়াটা ঠিক হবে কিনা। তো ওই ডিসকাশনে আমি এখন যাব না। বাট এটা এটা ভালো মতো জানতে গেলে আপনার হচ্ছে কোর্সটা করতে হবে, এবং আমি আশা করি যদি আপনার ক্লাউড না জেনে থাকেন, এই কোর্সটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এবং মার্কেটে যারা ক্লাউড নিয়ে কাজ করছেন, এই কোর্সটা করলে মানে সলিউশন আর্কিটেক্টটা যেহেতু ওটা অ্যাডভান্স লেভেলের, ওই লেভেলে হয়তো অনেকে কাজ করেন না, তো অ্যাসোসিয়েট লেভেলের ট্রেনিং করলে আপনি মোটামুটি ক্লাউডে কাজ করতে পারবেন, দ্যাটস ইট। ও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে, এটা পরে আসি।
অনেকেই যে কোশ্চেনটা করেন যে মার্কেটে কিন্তু অনেক ক্লাউড প্রোভাইডার আছে, আছে না? এডাব্লিউএস আছে, অ্যামাজন আছে, সরি অ্যামাজন এডাব্লিউএস, তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর, তারপর গুগলের জিসিপি, ওরাকল, তারপর আলিবাবা, এরকম অনেক ক্লাউড প্রোভাইডার আছে তো নাকি? তো আপনাদের যে কোশ্চেনটা থাকে যে আসলে কে ভালো, মানে অ্যাজুর ভালো অথবা অ্যাজুরের মার্কেট ভালো নাকি এডাব্লিউএস এর মার্কেট ভালো, এই কোশ্চেনটা অনেকেই করেন। বাট আমি আজকে আগে থেকে বলে দিচ্ছি, এটা আসলে এক একজন এক একজনের কম্পিটিটর। আসলে মোটামুটি মানে আপনি দেখবেন রিনোন কোম্পানি কোনগুলো, তাদের সার্ভিস আপনি ইউজ করবেন। এখন আপনি সিসকোর অর্ডারের সঙ্গে কি আপনি কখনো মাইক্রোটিকের কম্পেয়ার করবেন ওভারঅল যদি চিন্তা করেন? আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি এখন, এখন দু একজন আনমিউট করে কথা বলতে পারেন। না, অবশ্যই না। এই আপনি দুইটা ব্র্যান্ড হুম, আসলেই মানে অনেক তফাৎ আছে এখানে। তফাৎ আছে মানে আমি কম্পেয়ার করতে পারি, কিন্তু ঘোড়ার সঙ্গে ভেড়ার তুলনা করা যাবে না একটা বাংলায় কথা আছে। তো কম্পেয়ার করতে গেলে জাস্ট মানে তার পাশাপাশি অ্যাটলিস্ট থাকতে হবে। তো আপনি অ্যাজুরের সঙ্গে এডাব্লিউএস এর কম্পেয়ার করতে পারেন, বাট অ্যাজুরের সঙ্গে এমন একটা ক্লাউড প্রোভাইডার কম্পারিজন করছেন যেটা আসলে তার সঙ্গে যায় না, মাইক্রোসফটের ধারে কাছে আসে না, তাই না? তো মার্কেটে অনেকেই ইউজ করবেন, এখানে ডিপেন্ড করছে আপনার বাজেটের উপরে, আপনার রিকোয়ারমেন্টস কতটুকু, আপনি আসলে কতটুকু চাচ্ছেন, সবকিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে। কারণ সবাই কিন্তু সিসকো রাউটার এফোর্ড করতে পারবে না, কারণ এখানে বাজেটের একটা ব্যাপার আছে। তো মাইক্রোটেকও কিন্তু আমার কোম্পানিতে মানে কাজ চলছে, তাই না? চলছে তো নাকি? তো ব্যাংকগুলো তো আর মাইক্রোটেক মানে এগুলো তো আর ইউজ করবে না, তবে টেলকো গুলো তো আর এগুলো ইউজ করবে না, তারা ডেফিনেটলি সিসকো অথবা আরো ভালো লেভেলের হচ্ছে রাউটার সুইচ ইউজ করবে। তো ডিপেন্ড করছে আসলে আপনি আসলে কোনটা ইউজ করতে হবে। আমার যেমন মার্কেটে হচ্ছে ডেল সার্ভারও চলে, আমার এইচপি সার্ভারও চলে, দুটোই তো ভালো। তবে হ্যাঁ, যদি আপনি ফিচারের দিকে বলেন তবে সেক্ষেত্রে আমরা বেশ কিছু কম্পারিজন করতে পারি যে হ্যাঁ অ্যাজুরে এই ফিচারগুলো খুব ভালো, আবার এডাব্লিউএস এই ফিচারগুলো খুব ভালো। আমি যেটা বলবো, যদি আপনি এক্সপার্ট হতে চান, যে কোনো একটা ভালো মতো জানেন, খুব ভালো মতো আপনাকে জানতে হবে। আমি বলছি না শুধুমাত্র আপনি অ্যাজুর জানবেন, আপনি এডাব্লিউএসটাও খুব ভালো মতো জানতে পারেন। তো আগে আপনি দেখেন আপনার কোনটা আসলে ভালো লাগে। তবে আমি একটা জিনিস বলবো, অ্যাজুরটা বলবো এই কারণে, অ্যাজুরের ড্যাশবোর্ডটা অনেক বেশি ফ্রেন্ডলি, মাইক্রোসফটের যে কোনো সার্ভিস আপনি ইউজ করেন না কেন অনেক বেশি ফ্রেন্ডলি। যেটা আমার পার্সোনালি এডাব্লিউএস এর মানে ড্যাশবোর্ড অত বেশি মানে ইয়ে লাগে না, যেটা আসলে অ্যাজুর আমার অনেক বেশি ভালো লাগে। তো সার্ভিস যে, এটা হচ্ছে ড্যাশবোর্ডের কথা বলছে, আউটলুকের কথা বলছে, সার্ভিসের কথা বলছে না। কিন্তু সার্ভিস ডেফিনেটলি এডাব্লিউএস অনেক কিছুতে ভালো, আবার যেটা হয়তো অ্যাজুর ভালো না, আবার অ্যাজুরে এমন কিছুতে ভালো যেটা হয়তো এডাব্লিউএস সেটা নেই, নাও থাকতে পারে, হ্যাঁ। তো যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি ভালো মতো জানেন, জানেন যদি আপনি ক্লাউড এক্সপার্ট হতে চান, আর বাকিগুলো আপনি একটা দুইটা আইডিয়া রাখতে পারেন। যেমন কেউ যদি মনে করেন যে না, আমি মাইক্রোসফটটা খুব ভালো মতো জানেন, তাহলে আপনি অ্যাজুরটাকে খুব ভালো মতো জানেন, অ্যাজুর সলিউশন আর্কিটেক্টটা খুব ভালো মতো জানেন। এরপর আপনি পাশাপাশি এডাব্লিউএসটা জানলেন মোটামুটি কাজ করার জন্য। কারণ অনেক সময় দেখা যায় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে মাইগ্রেশন করে থাকি, থাকে না? অনেক সময় দেখা যায় আমরা অ্যাজুর থেকে কোনো একটা রিসোর্স অথবা কোনো একটা সার্ভিস সেটাকে মাইগ্রেট করে আমরা চাইলে অন্য কোনো ক্লাউড প্রোভাইডারে নিতে পারি, এডাব্লিউএস নিতে পারি। সেক্ষেত্রে আপনার দুইটা প্ল্যাটফর্ম জানা থাকলে এটা আপনার জন্য একটা বেনিফিট। আবার এরকমও হতে পারে যে আপনি এডাব্লিউএসটাকে খুব ভালো মতো জানলেন, এটাই আপনার হচ্ছে আপনার ফোকাসিং, পাশাপাশি আপনি ক্লাউড অ্যাজুরটাকে দেখতে পারেন, এটাও হতে পারে। তো যে প্ল্যাটফর্মে করেন না কেন, আমার কথা হচ্ছে আপনারা একটা খুব ভালো মতো জানেন। মানে সবগুলো অল্প অল্প জানলেন, কোনোটাই আসলে ভালো মতো জানা হলো না, এটার জন্য না। তো যে কোনো ক্লাউড প্ল্যাটফর্মে আসলে দুইটা মডেল থাকে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট মডেল, একটা হচ্ছে সার্ভিস মডেল। তো ডেভেলপমেন্ট মডেলের মধ্যে তিনটা পার্ট, একটা হচ্ছে পাবলিক ক্লাউড, হাইব্রিড ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড। এইগুলোর মধ্যে বেশ ডিসকাশন আছে, আমি এখন এই ডিসকাশন যাব না। পাশাপাশি সার্ভিসের উপর ডিপেন্ড করেও বেশ কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে নেক্সট সিলেক্টে যাই, এটা হচ্ছে আমাদের সার্ভিস মডেল। তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ সার্ভিস, একটু লেফট সাইডে খেয়াল করি আমরা, এটাকে সংক্ষেপে বলা আইএস। সেকেন্ড যেটা আছে আমাদের, এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম এজ সার্ভিস, যেটাকে বলছি প্যাস। আর আরেকটা হচ্ছে আমাদের সফটওয়্যার এজ সার্ভিস, যেটাকে বলা হচ্ছে স্যাস। তো এই তিনটার উপর ডিপেন্ড করে বেশ কিছু মডেল হয়, এই মডেলগুলো আমরা ক্লাসে একদম ডিটেলস জানবো। এবং যখন ক্লাউড থেকে কোনো একটা সার্ভিস নেব, এই সার্ভিসটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, যারা ভাইবা দিবেন অথবা মানুষ যারা নতুন মুভ করতে চান, তাদেরকে কিন্তু এই কোশ্চেনগুলো করবে। এবং আমার ক্লাসে আমি যেটা সবসময় করি যে একটা কোর্স যখন আপনি করেন, এই কোর্সের আসলে কোন কোন জায়গাগুলো থেকে আপনার ভাইভাতে কোশ্চেন করতে পারে, ইন্টারভিউ আপনার কোশ্চেন আসতে পারে, সেটা আমি বলে দিই যে এখান থেকে কিন্তু আপনি কোশ্চেন করবেন। যেমন এই সার্ভিস মডেল অথবা প্রিভিয়াস যেটা ক্লাউড কম্পিউটিং মডেল, আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি বলেন তো ক্লাউড কম্পিউটিং মডেল কি কি। তো আপনি ক্লাস না করলে এই জিনিসগুলো আপনি ডিটেলস ভালো মতো এক্সপ্লেন করতে পারবেন না। এগুলো কিন্তু একদম বেসিক ক্লাউডের।
তো এই ক্লাউডের এই যে বেসিকটা, এটা কিন্তু আমাদের AZ-104 এটার মধ্যে কিন্তু নাই। এটা হচ্ছে আমাদের AZ-900, যেটা অ্যাজুর ফান্ডামেন্টালস। তারপর কিন্তু আমি অ্যাজুর ফান্ডামেন্টালস এই টপিকসগুলো আপনাদেরকে অ্যাড করে ক্লাসে করাবো ডিটেলস, যাতে আপনাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন আসেন সাবস্ক্রিপশন। অ্যাজুরের বেশ কিছু সাবস্ক্রিপশন আছে। এখানে আরেকটা বিষয়, আমরা এই যে কোর্সটা করব, যেহেতু আমাদের প্র্যাকটিস সবই হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, এখানে আসলে থিওরি সবই না। থিওরি পড়বো, পাশাপাশি প্র্যাকটিক্যাল দেখবো, এটাই। তো এটার ল্যাব কিভাবে আপনারা করবেন? তো ল্যাবের সমস্ত ফ্যাসিলিটিস হচ্ছে আমরাই দেবো, সিএসএল আমরাই প্রোভাইড করে থাকবো, মানে এখানে আপনার কোনো ঝামেলা নাই। আমি ল্যাবের অ্যাক্সেস দিয়ে দেবো, আপনারা এখানে হচ্ছে কাজ করবেন। সবারই ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকতে পারে, অথবা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সবাই লগ ইন করে কাজ করবেন। এতে কারো কোনো কনফ্লিক্ট হবে না। বুঝতে পারছেন? তো সাবস্ক্রিপশন নিয়ে ডিটেলস বলতে আমাদের বিভিন্ন সাবস্ক্রিপশন থাকতে পারে। মাইক্রোসফটের ডিফারেন্ট টাইপস অফ সাবস্ক্রিপশন আছে। তো এক একটা এক এক ধরনের ফ্যাসিলিটিস এক এক রকম ভাবে কাজ করে, সেগুলো আমরা ক্লাসে ডিটেলস জানবো। তো আমরা এসে অ্যাজুরে পোর্টালটাতে চলে যাই। এখানে আমি একটু দেখে আসি। এতক্ষণ তো কথা বলবো, চেহারাটা একটু দেখে আসি কেমন। হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছেন অ্যাজুর, মাইক্রোসফট অ্যাজুর? জি স্যার, দেখতে ওকে। তো দিস ইজ দ্য ড্যাশবোর্ড অফ মাইক্রোসফট অ্যাজুর, মাইক্রোসফট ক্লাউড প্ল্যাটফর্ম। এখানে অনেক কিছু আছে, আমরা এদিকে ফোকাস না করি, আমরা বেসিক্যালি একটু কয়েকটা বিষয় জানি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড থেকে আপনি বিভিন্ন হচ্ছে কি কি সার্ভিস চলে, কোথায় কি, মানে আমরা ড্যাশবোর্ডে চাইলে বিভিন্ন সার্ভিস অ্যাডও করতে পারি, আবার রিমুভ করতে পারি। তো যে সমস্ত সার্ভিসগুলো আপনি এখানে অ্যাড করবেন, আপনি ইজিলি অ্যাক্সেস করার জন্য এখান থেকে আপনি করতে পারবেন, না হলে আপনাকে বারবার আছে এখান থেকে সার্চ করতে হবে। ধরুন যে আপনি নেটওয়ার্কিং নিয়ে কাজ করবেন, নেটওয়ার্কিং রিলেটেড কিছু আছে কিনা দেখি। যেমন নেটওয়ার্ক ম্যানেজার্স, তার মানে বুঝতে পারছি নেটওয়ার্ক ম্যানেজার্স হয়তো নেটওয়ার্কের কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য কিছু একটা করেন। এই মুহূর্তে আমরা জানি না। নেটওয়ার্ক কানেকশন হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে সে কানেক্টিভিটি এস্টাবলিশ করে, এরকম কিছু একটা সার্ভিস হয়তো। বাট প্রতিটা সার্ভিস এভাবে সার্চ না করে আপনি চাইলে, ধরেন যে আপনি প্রতিনিয়ত রেগুলার বেসিসে যে কাজগুলো করেন, ওই সার্ভিসগুলোকে আপনারা চাইলে এখানে ড্যাশবোর্ডে, এটাকে বলা হয় পিন করে রাখা। পিন করে রাখা তো আমরা বুঝি, তো এখান থেকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, তাহলে আপনাকে কষ্ট করে এখান থেকে সার্চ করতে হবে না। এখন আসেন মূল ডিসকাশনে চলে যায়। অল সার্ভিস। এই অল সার্ভিসে মাইক্রোসফট আসলে পুরো ক্লাউড প্ল্যাটফর্মে কি কি সার্ভিস দিচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে চুজ করতে হবে। ওই যে আমি শুরুর দিকে দেখাচ্ছিলাম যে সার্টিফিকেশন পাথ, এখন এখানে আপনাদের কিছু কিছু জিনিস ক্লিয়ার হবে। যেমন এআই ক্যাটাগরিজ, বেশ কিছু ক্যাটাগরিজ আছে আমাদের। তার মধ্যে ফার্স্ট ক্যাটাগরি মাইক্রোসফট রেখেছে হচ্ছে এআই প্লাস মেশিন লার্নিং। যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এআই নিয়ে কাজ করতে চান, তো এই এআই নিয়ে কাজ করতে গেলে অ্যাজুরে আপনাকে এই সার্ভিসগুলো নিয়ে কাজ করতে হবে। তো এখানে কথা হচ্ছে, আমি কি এতগুলো সার্ভিস জানবো? না। হয়তো 10টা সার্ভিস থাকবে, 10টা সার্ভিসই আপনাকে জানতে হবে, নট ম্যান্ডাটরি। এটা পসিবল না, কারণ মাইক্রোসফট প্রতিনিয়ত সার্ভিস অ্যাড করে। এখন দেখছেন 10টা, কিছুদিন পরে যাবে 15টা, আপনি কি আবার 5টা শিখবেন? ডিপেন্ড করছে আপনার আসলে রিকোয়ারমেন্টস কি, আপনি কি ধরনের কাজ করেন। হয়তো আপনি এখান থেকে 3টা সার্ভিসের মধ্যে 2টা সার্ভিস খুব ভালো মতো জানলেন, আরেকটা না জানলে চলবে। হয়তো একটা মাইগ্রেশন করার জন্য আপনি একটা টুলের ব্যবহার খুব ভালো মতো জানলেন, যে এই টুলটা দিয়ে আমি যে কোনো ধরনের মাইগ্রেশন করতে পারি, তাহলে আমাকে তো আর অন্য সার্ভিসগুলো জানার দরকার নেই। এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সেরকম। যদি আপনি এআই নিয়ে কাজ করতে চান, এইটা হচ্ছে পুরো এআই প্ল্যাটফর্ম। মাইক্রোসফট এখনো পর্যন্ত এগুলিকে আপডেট করছে, এবং পর্যন্ত বিভিন্ন ধরনের আমার টুল অ্যাড হবে। এগুলোকে আমরা টুল, সার্ভিস যাই বলি না কেন, এগুলো দিয়ে হচ্ছে আমরা এআই রিলেটেড কাজগুলো করে থাকি, প্লাস মেশিন লার্নিং, দ্যাটস ইট। যারা হচ্ছে অ্যানালিটিক্স, ডেটা নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা। অনেকে পাওয়ার বিআই সম্পর্কে জানেন। পাওয়ার বিআই এটা ছাড়াও আমাদের আরো অনেক ডেটা সায়েন্টিস্ট রিলেটেড এখানে সার্ভিস আছে। তো আমি ফোকাসিংটা হচ্ছে আমাদের এদিকে না, কম্পিউট এটা আমাদের দরকার। আমাদের পুরো কোর্সে আসলে কম্পিউটারের মধ্যে আসলে অনেক কিছু শিখতে হবে। এখানে বেশ কিছু সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আমাদের জানতে হবে। সবগুলো না, আমাদের হয়তো 5টা থাকলে হয়তো 3টা জানবো। কন্টেইনার, তারপর ডেটাবেজ। যারা ডেটাবেজ নিয়ে কাজ করতে চান, একজন কোশ্চেন করছিলেন যে ডেটাবেজ রিলেটেড আসলে আমরা কি কি করতে হবে। দেখেন, অ্যাজুর কসমস ডিবি, তারপর অ্যাজুর এসকিউএল ডেটাবেজ, এসকিউএল মাইগ্রেশন, মঙ্গোডিবি, তারপর ওরাকল,
এছাড়া আরো ডিফারেন্ট টাইপস অফ আমাদের আছে ডেটাবেস, সেগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। ডেভঅপস, যারা ডেভঅপস নিয়ে কাজ করতে চান তাদের হচ্ছে এই টুলগুলো জানতে হবে, অথবা এই সার্ভিসগুলো নিয়ে কাজ করে অ্যাজুরে। জেনারেল এটা হচ্ছে সবার জন্য, কি কি আছে না আছে এটা আমরা ক্লাসে পরে জানবো। হাইব্রিড প্লাস মাল্টি ক্লাউড, অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে আপনি যদি ইন্টিগ্রেশন করতে চান, তারপর হাইব্রিড মোডে কাজ করতে চান, সেগুলো আপনারা এই সার্ভিসগুলো দিয়ে করতে পারবেন। দেন হচ্ছে আইডেন্টিটি ইন্টিগ্রেশন, প্রচুর সার্ভিস এখানে আছে। অনেকে আইওটি ডিভাইস নিয়ে কাজ অথবা আইওটি নিয়ে কাজ করতে চান, ইন্টারনেট অফ থিংস যেটাকে বলি। তো যারা এই সার্ভিস নিয়ে কাজ করছেন অ্যাজুরে, এই ধরনের সার্ভিসগুলো নিয়ে অথবা এই টুলগুলোর হেল্প নিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে, আইওটি ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করতে হবে। মাইগ্রেশন রিলেটেড বেশ কিছু আমাদের টুলস আছে, এই টুলগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের মাইগ্রেশন করে থাকি। তার মধ্যে আমরা এটা শিখবো এই কোর্সে, রিকভারি সার্ভিসেস ভার্ট, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর মনিটরিং, এগুলো আমরা জানবো। নেটওয়ার্কিং, তারপর সিকিউরিটি রিলেটেড কিন্তু আমাদের অনেক সার্ভিস আছে। তো যেহেতু আমাদের এই কোর্সটা আসলে সিকিউরিটি ফোকাসিং না, মূলত হচ্ছে এই কোর্সটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস প্লাস অ্যাসোসিয়েট লেভেলের যে যতটুকু কভার করা দরকার সেটাই কভার হবে। বাট সিকিউরিটি নিয়ে যদি আপনার একদম ফোকাসিং থাকে, আপনাকে আলাদা করে করতে হবে। অথবা আমার ফিউচারে একটু প্ল্যানিং আছে, ফিউচার বলতে হয়তো নেক্সট একটা দুইটা পরে হয়তো আমি আবার সিকিউরিটি নিয়ে করাতে পারি, আলাদা করে কোর্স স্টার্ট করতে পারি অ্যাজ এ সিকিউরিটি। তো সিকিউরিটিটা জানতে গেলে আগে আপনাকে ফান্ডামেন্টাল জানতেই হবে, ফান্ডামেন্টাল ছাড়া আপনি সিকিউরিটি পারবেন না। এরপর আছে স্টোরেজ, ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন বিভিন্ন আছে, সে এপিআই নিয়ে কাজ করে, সেগুলো আপনি চাইলে অ্যাজুর থেকে কাজ করতে পারবেন। এটা ছাড়াও অনেকে বলতে পারেন যে এইগুলো কি মাত্র সার্ভিস? নো। ধরেন আপনি কোনো একটা ব্যাকআপ সফটওয়্যার নিয়ে কাজ করবেন, আপনি ডিফারেন্ট কোনো অনেকে এরকম চাইতেই পারেন যে আমি আসলে সিসকো রাউটার অথবা মাইক্রোটিক অথবা কোনো একটা ব্যাকআপ সফটওয়্যার আমি অন প্রেমে যেভাবে করে ইউজ করতাম, যেহেতু আমি সবকিছু ক্লাউডে মুভ করছি, তাহলে আমি এখন এখন থেকে আসলে ক্লাউডে সবকিছু করবো, ক্লাউডের বাইরে আমি টোটালি যাব না। কারণ ক্লাউডটা কিন্তু আপনার এই শুধুমাত্র ড্যাশবোর্ডের মধ্যেই সীমাবদ্ধ। আপনি এখানেই লগ ইন করবেন, এই যে portal.azure.com, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস মাইক্রোসফট অ্যাজুরে। portal.azure.com, এখানে লগ ইন করবেন, আপনি মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সমস্ত কাজ করতে হবে। তাহলে দেখেন লাইফটা কত বেশি ইজি, যেটাকে অন প্রেমে আপনাকে অনেক বেশি হ্যাসেল ছিল, সেটা কিন্তু এখানে থাকবে না। এখানে সিকিউরিটি, তারপর গার্ড, তারপর মানে ডেটা সেন্টার ঢুকবো, পারমিশন, এগুলো কোনো ঝামেলা নাই, কিছু নাই। একটা র্যাম চেঞ্জ করবেন, ধরেন যে আপনি একটা ইয়ে সার্ভার র্যাম চেঞ্জ করবেন, যদি অন প্রেম হতো তাহলে কি হতো বলেন তো ব্যাপারটা। আমি একটু জানবো 2 মিনিটের জন্য, 2 মিনিটের মধ্যে বলবেন, 1-2 মিনিটের মধ্যে। ধরেন যে আপনার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, অথবা আপনি র্যামটা চেঞ্জ করবেন সার্ভারে, আপনাকে এটার জন্য কতদিন ওয়েট করতে হবে মিনিমাম? কে একজন সাত বলেন। দিন 7 দিন ধরো। রাইট, একদম ক্যালকুলেশন করেই বলছেন। যদি রেডিও স্টকে থাকে, তারপরও আপনার এই যে পিওটিও হাবি যাবে সবকিছু মিলে, সেলস পার্সনের সঙ্গে কমিউনিকেশন, ইস এন্ড এভরিথিং, এটা আপনার 7 দিন দেখা যায় লেগে যাবে। আর অ্যাজুরে আপনার লাগবে 2 মিনিট। এখন আপনি বলেন আপনি কোনটা করতে চান। অন প্রিমিজে আসলে 7 দিন বলা খুব মুশকিল, কারণ অফিসিয়াল অ্যাপ্রুভাল দরকার হয়, শাট ডাউন দিলে যেহেতু হচ্ছে ওইটা তো বাদই অর্গানাইজেশন। দিলাম, আমি বলছি মিনিমাম হলে তারপর কতদিন লাগবে? 7 দিন? সাত হ্যাঁ, দিন তো মিনিমাম 7 দিন। এ- এ- এরকম লাগবে। হ্যাঁ। কারণ ওই আর ওই 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 পুরোনো সিরিজের জিনিস হলে তো আরো ভেজাল। মানে একটা জি সার্ভার তো জি জি কয়েক অবশ্যই। বছর রান করে। বলবে যে হুম। রেডিও স্টকে নাই, মানে কোরিয়া থেকে নিয়ে আসি, চায়না থেকে নিয়ে আসি, পার্টস নিয়ে আসি, তারপর মানে অনেক কিছুই বলে। হুম হুম। আর অ্যাজুরে তো লাইভে একবারে ই করে দেওয়া যায়, লাইভেই হচ্ছে হ্যাঁ আপ হ্যাঁ, করে আপনি দেওয়া যায়। বুঝতে, হ্যাঁ কিছুটা হয়তো ইন্টারাপ্ট হতে পারে, বাট সেটা মানে মেশিনটা রিস্টার্ট হতে যত সময় এতটুকুই, অথবা মেশিনটা শাটডাউন করা আর রান করা, এইটুকু সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে আমি বলছি কেন, আপনার প্রোডাক্টিভিটিটা কিন্তু বাড়াচ্ছে। এখন আপনার যদি এই গুরুত্বটাই না থাকে যে আমার আসলে পেশেন্ট আইসিতে রেখেছেন, আপনি আসলে কি করতে চান, আপনি কি 10 দিন ফেলে রাখবেন, মরলে মরুক, মানে বাংলাদেশের যে অবস্থা এরকম যদি মানে টেন্ডেন্সি থাকে, তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আপনি ওয়েট করেন। অ্যাকচুয়ালি ইন্টারনেট কানেক্টিভিটি যদি ওকে থাকে, তাহলে অ্যাজুর বলেন বা মাইক্রোসফট বা এডাব্লিউএস বেটার, ঠিক আছে। হুম ইন্টারনেট অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ হবে, যতটুকু রাইট। আসলে একটু পড়াশোনা করে বুঝতে পারতেছে আর কি। হুম হুম। তো আচ্ছা, ডেফিনেটলি আপনি একটা একটা প্রশ্ন আমার হুম শিওর, আছে। হুম আহ, বলেন। আমি একটা সিস্টেম ইউজ করি যেখানে
প্রচুর হিট হয়, এবং সে এত হিট যে সিপিইউ 100% হয়েও মানে আরো ওভার দেখায়। হুম। তারপরে আমাকে ওই ডিএনএস থেকে আমাকে মানে যেটা হয় যে পেজ আনরিচেবল বা রিলোড দিলে আচ্ছা, তখন আবার আসে। দ্যাট মিনস মানে ঠিক মতো রিজলভ করতে পারছে না সে হ্যাঁ, 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 ক্লাউড প্রসিডিউর। ফেয়ার ইউজ করি, ক্লাউড ফেয়ার ওটার না, ওটা তো ক্লাউড ফ্রিটা ইউজ করি এখন সেটা করেন, ওখানে। বাট আপনার হ্যাঁ, মূলত ওয়ার্কলোডটা কোথায়? ক্লাউডফ্লোয়ার তো আপনি হচ্ছে ডিএনএস টাকে ম্যানেজ করার জন্য করছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ, সি ওইটা প্যানেল মাঝখানে হিসেবে। আছে। হ্যাঁ, ওখানে তো আর সমস্যা না, ও তো ডেডিকেটেড জাস্ট ফরক করে। সার্ভার ঠিক আছে, হুম। কিন্তু যখন অনেক হিট হয় তখন ইউজার বেশি, অনেক সবাই লগ ইন করে, তো সেই ক্ষেত্রে আমি দেখি যে আচ্ছা, ওয়ার্নিং আসে। এটার এই ইন্টারেস্টিং একটা সলিউশন আছে ক্লাউডে, একটু দেখতে থাকেন। দেখবেন ক্লাউডে এই জিনিসটা ইউজার বুঝতেই পারবে না। এই যে গতকাল আমাদের রেজাল্ট পাবলিশ হলো, গতকাল না পরশু দিন হলো, এসএসসি যে রেজাল্ট পাবলিশ হলো। তো অনেক সময় কি হয়, আমাদের এই বিভিন্ন প্রবলেম হয়, রেজাল্ট দেখতে পারে না, সময় লাগে, তারপর হচ্ছে ওয়েবসাইট স্টাক হয়ে যায়। তো আমি একটু আসি, একটু পরে আসবো এই জিনিসটা। আচ্ছা, আমরা এই টপিকস একটু আপনার কোশ্চেন আনসারটা পরে দিচ্ছি। অ্যাজুর রিসোর্স ম্যানেজার টেমপ্লেট, আমরা বিভিন্ন রিসোর্সকে ম্যানেজ করার জন্য বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারি। টেমপ্লেট থেকে মানে বারবার হচ্ছে আপনি একটা নতুন মেশিন ক্রিয়েট না করে একটা টেমপ্লেট রেডি করে রাখেন, ওখান থেকে কিছু কিছু জিনিস এডিট করে আপনি ইজিলি হচ্ছে একটা মেশিন তৈরি করে ফেলতে পারবেন, অথবা কোনো একটা রিসোর্স আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন ইজিলি। এই ভিডিওটা একটু দেখেন, সাউন্ডটা পাচ্ছেন কিনা একটু। এটা হচ্ছে পুরো আমাদের অ্যাজুর ওভারভিউ। আচ্ছা, আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা? না ভাই, আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। না, তাহলে স্কিপ করি, এটা আবার মাঝে মাঝে ঝামেলা করে। এটা জাস্ট একটা মানে আচ্ছা, অ্যাজুরের ওভারভিউ। সো আমরা নেক্সট টপিক চলে যাই। ম্যানেজ অ্যাজুর এডি, অথবা আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি নিয়ে হয়তো অনেকেই জানি, অথবা যারা সিস্টেমে কাজ করি। অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এমন একটা সলিউশন যেটা আমরা সেন্ট্রালি বিভিন্ন ইউজার্স, কম্পিউটার্স, বিভিন্ন রিসোর্স তাদেরকে ম্যানেজ করার জন্য করে থাকি। তো অ্যাজুরের ক্ষেত্রেও আমরা চাইলে বিভিন্ন এরকম সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন হচ্ছে বিভিন্ন পারমিশন, তারপর অন প্রেম যদি এরকম কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি সলিউশন থাকে, সেন্ট্রালাইজ কোনো ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেটাকে আমরা ক্লাউডে এনে ইন্টিগ্রেশন করে কাজ করতে পারি। এটাকে বলা হাইব্রিড মোডে কাজ করা, যেটা আমরা দেখবো। আমরা কিন্তু শুধুমাত্র ক্লাউড নিয়ে কাজ করবো না, আমরা অন প্রেম সলিউশনটাকে কিভাবে হাইব্রিড মোডে কাজ করানো যায় এই কোর্সে কিন্তু সেগুলো থাকবে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, এবং এটা হচ্ছে আমাদের হাইব্রিড কনফিগারেশনে। জাস্ট আপনি পিকচারটা একটু দেখে রাখেন। এটা এটা নিয়ে আমি ডিটেলস ডিসকাস করবো না, কি কি টপিকস আমরা কভার করব। আর সিএসএল থেকে আপনাদেরকে কোনো ইয়ে দেওয়া হয়েছে কিনা, কোনো লিঙ্ক, কোনো কিছু দেওয়া হয়েছে কিনা, মানে এই কোর্স আসলে কি কি থাকবে, আপনারা সিএসএল এর ইসে গেলে পেয়ে যাবেন, ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন কোর্স আউটলাইনটা, ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর আসেন নেটওয়ার্কিং সেকশন। মানে অ্যাজুরে আসলে নেটওয়ার্কিং সেকশন আসলে অনেক কিছু শিখতে হবে। নেটওয়ার্কের সিকিউরিটি প্লাস নেটওয়ার্ক সব মিলে হচ্ছে আমাদের বেশ কিছু টপিকস আছে। যেহেতু ক্লাউডটা হচ্ছে পুরোটা আমাদের জন্য ভার্চুয়াল, তার মানে আমরা এখানে যাই কাজ করি না কেন সবই হচ্ছে আমাদের জন্য ভার্চুয়াল। নেটওয়ার্ক নিয়ে কাজ করলে এটাও ভার্চুয়াল, একটা মেশিন নিয়ে কাজ করলে এটাও আমাদের ভার্চুয়াল। এই জন্য নামটা দেওয়া হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক। মানে অ্যাজুরে আমরা কিভাবে নেটওয়ার্কগুলো ম্যানেজ করবো সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। এবং যখন আপনি একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন হবে, এটা সিকিউরিটিটাও কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। তো নেটওয়ার্কের সিকিউরিটিগুলো ডিফারেন্ট টাইপস অফ সিকিউরিটি সলিউশন আছে আমাদের অ্যাজুরে। আমাদের আসলে বাজেট কতটুকু, তারপর হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস কি, সেইটার উপর বেস করে আমরা সিকিউরিটি সলিউশনগুলো ইউজ করতে পারি। কারণ যে আপনার রিকোয়ারমেন্টস খুবই কম, বাট আপনি এমন একটা সলিউশন নিলেন যেটা আপনার কস্টিংটা অনেক বেশি হচ্ছে, দরকার নেই। আপনার রিকোয়ারমেন্ট যদি অল্প হয়, যদি এর থেকে বেটার কোনো সলিউশন যেটা আসলে কস্টিংটা কম হবে, সেই ধরনের সলিউশন আপনি ইউজ করবেন, সেই ধরনের সার্ভিস আপনি ইউজ করবেন। তো এইটা ভালো মতো বুঝতে গেলে আপনাকে কোর্স করতে হবে, এবং প্রতিটা সার্ভিসের আইডিয়া নিতে হবে। এই সার্ভিসটা দিয়ে আমরা কি কি করতে পারি, অথবা এই সার্ভিসের ফিচার্স কি। প্রথমত ফিচার জানা, আমরা যেটা হয় আমরা আসলে অনেকে জানি না এই সার্ভিসটা দিয়ে কি কি কাজ হয়। না জানলে যেটা হয় আমরা আসলে সলিউশন প্রোভাইড করতে পারি না, অথবা নিজেরাও ইউজ করতে পারি। দ্যাটস দ্য প্রবলেম। অ্যাজুর ফায়ারওয়াল, আমরা চাইলে অ্যাজুর থেকে ফায়ারওয়াল ইউজ করতে পারবো। তো ফায়ারওয়াল নিয়ে কি কি করা যায় না করা যায় সেটা আমরা ক্লাসে ডিটেলস দেখবো। জাস্ট আমি এগুলো কভার করছি। অ্যাজুর ডিএনএস, আপনি চাইলে যেটা একটু আগে ভাই বলছেন, আমরা চাইলে ওই যে ক্লাউড ফ্লাওয়ারের অল্টারনেটিভ আমরা অ্যাজুরেও ডিএনএসটাকে ম্যানেজ করতে পারি, মানে হোস্টিংটা আমরা এখানে করতে পারি। অথবা আমরা রিডাইরেক্ট করে, মানে এক্সিস্টিং যদি আপনার কোনো হোস্টিং প্ল্যাটফর্ম থাকে, কোনো সমস্যা নয়, আপনার চাইলে
ওটাকে আবার অ্যাজুরেও রিডাইরেক্ট করতে পারবেন, যে আপনি চাচ্ছেন সবকিছু অ্যাজুর থেকেই হচ্ছে ম্যানেজ হোক, অথবা এখান থেকে সবকিছু যাক, সেক্ষেত্রে আপনি অ্যাজুরে ডিএনএসএস করতে পারেন। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে করতে পারেন আর নাও করতে পারেন, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের লাগবেই, ম্যান্ডেটরি। তো কি কি ক্ষেত্রে লাগবে সেটা আমাদেরকে জানতে হবে। এই পোর্শন ভার্চুয়াল মেশিনস, অ্যাজুর ভার্চুয়াল মেশিন, আমরা যে সার্ভার নিয়ে কথা বলি অথবা ভিএম নিয়ে কথা বলি, অ্যাজুরের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখবো, ভার্চুয়াল মেশিনস। তো অ্যাজুরের ভার্চুয়াল মেশিন গুলোকে আপনি কিভাবে, যেমন এখন ভাইয়ের কোশ্চেন আনসারটা দিচ্ছি। যদি আপনার ওয়ার্কলোডটা বেশি হয়, অ্যাজুরের খুবই ইন্টারেস্টিং একটা সলিউশন এটা, ভার্চুয়াল মেশিন স্কেলেবিলিটি সেট, এটাকে আমরা বলে থাকি অটো স্কেলিং ও বলে থাকি। তো অটো স্কেলিং এর ব্যাপারটা কি? ধরুন যে এটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার, আমাদের যে রেজাল্টগুলো পাবলিশ হয়, তো প্রতিনিয়ত ওই দিনে কি হয়, স্টুডেন্টরা হচ্ছে এট এ টাইম অ্যাক্সেস করতে থাকে, হয় সার্ভারটা লোড নিতে পারে না, লোডটা ঠিকঠাক মতো না নিতে পারার কারণে কি হয়, পেজটা আমাদের স্টাক হয়ে থাকে অথবা বাফারিং হয়ে থাকে, দুটো যে কোনো একটা হয়, তাই তো নাকি? এটা আমরা মানে সে অনেক আগে থেকে দেখে আসছি। কারণ এইগুলোর কিন্তু মেনটেন্যান্সের কাজ অথবা আপগ্রেডেশনের কাজ, অথবা এটাকে একটু বেটার পারফরমেন্স করা যায়, এইগুলো নিয়ে কারো কোনো হেডেক নাই। তো ক্লাউডে যদি এই জিনিসটা থাকতো তাহলে ব্যাপারটা কি হতো? ক্লাউডে যদি থাকতো, একটাই মেশিন থাকবে, একটু বোঝেন, বোঝার ট্রাই করেন। একটাই ভার্চুয়াল মেশিন থাকবে, এটাই হচ্ছে আমাদের ওয়েব সার্ভার। যখনই লোডটা বেড়ে যাবে, এখানে আমরা সেট করতে পারি, ক্রাইটেরিয়া সেট করতে পারি, প্যারামিটার সেট করতে পারি। কিরকম? যদি সিপিইউ ইউজেসটা 50%-এর বেশি হয়ে যায়, যদি কখনো এই ভার্চুয়াল মেশিনটার সিপিইউ অথবা মেমোরি 50%-এর বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, মেশিনটা অটোমেটিকলি একটা ক্লোন তৈরি হবে। অ্যাজুরি সিস্টেম হচ্ছে এটা। এই মেশিনটার অটোমেটিকলি একটা ক্লোন তৈরি হবে, তার মানে দুইটা মেশিন হবে। এটা কি আপনাকে করতে হবে না, আপনি যখন ভার্চুয়াল মেশিনটা রেডি করবেন, একদম ইমপ্লিমেন্ট করবেন, সেই সময় বলে দিবেন, এই ক্রাইটেরিয়া সেট করে দিবেন, দ্যাটস ইট। যখনই লোডটা আসবে আপনাকে কিছুই করতে হবে না, এটা হচ্ছে অটোমেশন। অটোমেটিকলি সে দুইটা মেশিন তৈরি করবে, মানে এক্স্যাক্টলি যে মেশিনটা ছিল এই মেশিনেরই হুবহু কপি তৈরি করবে, হচ্ছে যেটা আমরা অন প্রেমে কি করি, বিভিন্ন হাইব্রিড সলিউশন করি না, ক্লাস্টারিং করি, যারা এগুলো করেছেন জানেন, যেটাকে আমরা বলে থাকি এইসে অথবা রেপ্লিকেশন করা, এগুলো তো আমরা বুঝি এই টার্মগুলো। তো ক্লাউডের ক্ষেত্রে এরকম ঝামেলা নাই, যখনই লোডটা একমাত্র বাড়বে তখনই হচ্ছে মেশিনগুলো অটোমেটিকলি ক্লোন তৈরি হবে, এক্স্যাক্টলি কপি তৈরি হবে। আচ্ছা, এখন আচ্ছা। কোশ্চেন হচ্ছে, একটু শেষ করে, এখন কোশ্চেন হচ্ছে কতগুলো তৈরি হবে, এটাকে আনলিমিটেড তৈরি হতে থাকবে? ন, তাতে আপনার কস্টিং বেড়ে যাবে। আপনি যখন এই মেইন মেশিনটা তৈরি করেছিলেন, তখনই আপনাকে বলতে হবে যে আমার সর্বোচ্চ কয়টা মেশিন ক্লোন হবে। যদি আপনি বলেন তিনটা, তাহলে তিনটা হবে, যদি বলেন পাঁচটা, তাহলে পাঁচটা হবে। তো আপনার যে লিমিটটা দিয়েছেন ওই লিমিট পর্যন্ত থাকবে। যদি তিনটা বলেন, তাহলে তিনটা মেশিন মিলে কি করবে, আপনার যে আপলোডটা ছিল ডিস্ট্রিবিউট করে ফেলবে, ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করে ফেলবে, ইউজাররা বুঝতেই পারবে না যে আসলে ব্যাকএন্ডে কি হচ্ছে। আমি ক্লিয়ার? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, লোডটা যখন কমে যাবে 50%-এর কমে, আপনার যে ক্রাইটেরিয়াটা সেট করেছিল, প্যারামিটারটা সেট করেছিল, ওটা যখন বিলোতে চলে আসবে, তখন মেশিনগুলো কিছুই করতে হবে না, অটোমেটিকলি অ্যাজুর ডিসিশন নেবে, মেশিনগুলো অটোমেটিকলি ডিস্ট্রয় হয়ে একটা মেশিন চলে আসবে। আচ্ছা। এটাকে আমরা বলে থাকি ভার্চুয়াল মেশিন অটো স্কেলিং সেট। এখন আপনি বলেন, যদি আমরা এই সিস্টেমে যেতে পারি, তাহলে কি আপনার ওয়ার্কলোড যতই বাড়ুক, তাহলে যে আপনি ক্যালকুলেশন করছেন এরকম, তার থেকে বেশি ওয়ার্কলোড হয়, এরকম সিস্টেম করলে আপনার কি প্রবলেম হবে? হওয়ার কথা। সমস্যা এই ক্ষেত্রে হবে না আশা করি, কারণ হলো অত লোড বা মানে ইউজার বাড়বে, লোডও বাড়বে। রাইট। এবং এটাকেই আপনি মনে যদি, হয় স্কেলেবল না, হ্যাঁ হ্যাঁ, স্কেলেবিলিটি স্কেলেবিলিটি বলতেছেন। সেট অথবা আমরা এটাকে বলি অটো স্কেল। এটা জি আরো জি বেশ জি কিছু ডিসকাশন আছে। বলেন। আচ্ছা। হ্যাঁ, বলেন। ডাটাবেজে কি হবে, ডাটাবেজ কি ক্লোন হয়? বুঝি না। ডাটাবেজ, এটা তো ধরেন যে একটা আইএএস এর কথা মনে বলছিলাম, হুম ভার্চুয়াল মেশিন হুম আইএএস এ যখন লোড করতেছে তখন ক্লোন করতেছে। হুম ডাটাবেজ কি একটাই থাকবে? ডাটাবেজ তো কিভাবে ই করবে? এখন ডিপেন্ড করছে আপনি কি ডেটাবেজ একটা রাখবেন নাকি দুইটা রাখবেন, সেগুলো তো আপনি আচ্ছা, রিডান্ডেন্সি ওটাও করতে কি পারবেন। ওটাও কি ক্লোন হয়? ওটাও কি আবার একটা থেকে দুইটা হবে এরকম কোনো বিষয়? হ্যাঁ, সেটাও আপনি ক্লোন করতে পারবেন। অথবা যদি মনে হয় যে আপনি আসলে ডেটাবেস ক্লোন করবেন, তাহলে আপনাকে এই যে মেশিনগুলো তৈরি হয়, এটাকে আমরা বলে থাকি লোড ব্যালেন্সার, তখন আপনাকে একটা কমন লোড ব্যালেন্সার সেট করতে হবে। তো এই লোড ব্যালেন্সারের আইপিতেই ডেটাবেসটা কানেক্টেড থাকবে। যদি কখনো একটা মেশিন থাকে সেটাতে সে কানেক্ট হবে, যদি তিনটা মেশিন থাকে তিনটা মেশিনের যে কোনো একটাতে কানেক্টেড হবে, মানে ইউজারের যখন এখান থেকে রিকোয়েস্ট আসবে, সে তিনটাতে ডিস্ট্রিবিউট করবে। আর ডেটাবেস তো কানেক্টেড আছে, সো নো প্রবলেম।
এইটা নিয়ে আপনার কোনো হেডেক নেই। আচ্ছা, সামনের দিকে আগাই। এরপর আসুন ভার্চুয়াল মেশিন অ্যাবিলিটি সেট। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে আমরা কিন্তু এখন হাইবিলিটি নিয়ে কথা বলছি অ্যাজুরে। ধরেন আপনার একটা মেশিন, আমি সে ফর এক্সাম্পল বাংলাদেশের কোনো ডেটা সেন্টার তো নয়, আপনি সিঙ্গাপুরে কোনো একটা ডেটা সেন্টার রাখেন। তো বাংলাদেশে এক্সাম্পল দিই, বাংলাদেশের মধ্যেই তিনটা জন। মাইক্রোসফট যেটা সবসময় ট্রাই করে, একটা ভার্চুয়াল মেশিনের ব্যাকআপ অ্যাটলিস্ট তিনটা জায়গাতে রাখা ট্রাই করে, তিনটা জোনে রাখা ট্রাই করে। এটাকে আমরা বলে থাকি জোন। জোন আর রিজনের মধ্যে না পার্থক্য। কোর্স না, আজকে একটা ফ্রি ওয়েবিনার হচ্ছে। হ্যালো, আচ্ছা, অন্য প্রশ্নের কথা বলছেন। তো যেটা বলছিলাম, অ্যাজুরের ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে যেটা হয়, ধরেন যে আপনি ঢাকার কোনো একটা ডেটা সেন্টারে, এটাকে আমরা বলছি জোন। ঢাকা একটা জোন, ডিভিশন বা জোন বলতে পারেন। তো যে ভার্চুয়াল মেশিনটা রান হচ্ছে ঢাকার কোনো একটা ডেটা সেন্টার থেকে, যদি আপনি চান এইটার একটা ব্যাকআপ অথবা রেপ্লিকেশন কপি আপনি চিটাগাংয়ের কোনো একটা জোনে রাখতে পারবেন, চিটাগাংয়ের কোনো একটা জোনের ডেটা সেন্টারে রাখতে পারবেন। এবং এই এক্সাক্ট কপি আপনি চাইলে ধরেন যে রাজশাহীর কোনো একটা জোনের ডেটা সেন্টারে চাইলে রাখতে পারবেন। এরকম আপনি ম্যাক্সিমাম তিনটা কপি রাখতে পারবেন একই জিনিসে। তো এই ধরনের ফ্যাসিলিটিস মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে। তার মানে যদি আপনি সিঙ্গাপুর রাখেন, সিঙ্গাপুর ডিফারেন্ট ডিফারেন্ট জোনে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা সেন্টারে এই একটা মেশিনেই কপি রাখতে পারবেন। যত বেশি কপি রাখবেন আপনার কস্টিংটা কিন্তু বাড়বে। তো আমরা এই বেশ কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। অ্যাজুরের ক্ষেত্রে কাজ শেখাটা ইজি, কিন্তু মানে কখন কোন সার্ভিস নিতে হবে এটার বিলিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাজুরে বিলিংটা নিয়ে খুব ঝামেলা হয়। ঝামেলা বলতে আপনি না বুঝলে ঝামেলা হয়। তো কোর্স করার উদ্দেশ্য, ট্রেনিং করার উদ্দেশ্য তো কিন্তু ভালো মতো জানা, যেটা আমরা কোর্সের ডিটেলস দেখবো। এরপর আসুন স্টোরেজ, হার্ড ডিস্ক, তাই না? আমরা এর আগে বললাম, আমরা দেখলাম যে নেটওয়ার্কিং মানে নিক কার্ড অথবা নেটওয়ার্কিং বিভিন্ন ইয়ে নিয়ে, রিসোর্স নিয়ে অথবা সার্ভিস নিয়ে। এরপর দেখলাম ভার্চুয়াল মেশিন। এখন স্টোরেজ, আপনার তো হার্ড ডিস্ক এসএসডি কি ইউজ করবেন সেটা অ্যাজুরে বলতে হবে না, নাহলে বুঝবে কি করে? যেটাকে আমরা বলছি অ্যাজুর স্টোরেজ। তো অ্যাজুরের অনেক ডিফারেন্ট টাইপস অফ স্টোরেজ সার্ভিস আমাদের মাইক্রোসফট দিচ্ছে আমাদেরকে। সো আপনার রিকোয়ারমেন্টস কি, ওই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে। এক একটা স্টোরেজের পারপাস এক এক রকম। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে এই স্টোরেজটা অথবা এই হার্ড ডিস্কটা অথবা এই এসএসডিটা কি পারপাসে ইউজ করতে চান। ওই পারপাস অনুযায়ী দেন হচ্ছে আপনাকে চুজ করতে হবে আমার জন্য আসলে এই স্টোরেজ সার্ভিসটা লাগবে। এটা জানতে গেলে তো আপনাকে আগে স্টোরেজ সার্ভিসের এই ক্লাস ইয়েগুলো, কোনটার ফিচার্স, তারপর কোনটা কি বোঝায় অথবা কোনটা পারপাস কি, এগুলো ভালো মতো জানতে হবে। নাহলে আপনি আন্দাজে একটা চুজ করে দিলেন, এটা কিন্তু কাজ করবে না। বলবে যে আপনি যে ধরনের সার্ভিস নিয়ে কাজ করতে যাচ্ছেন এটার জন্য এই স্টোরেজটা অ্যাপ্রোপ্রিয়েট না। এরপর আসলে আমরা অনেকেই ফাইল সার্ভার নিয়ে কাজ করেছি। সো যদি কোনো আপনার এক্সিস্টিং ফাইল সার্ভার থাকে, অনপ্রেম ফাইল সার্ভার, আমরা চাইলে ফাইল সার্ভারের ডেটাগুলোকে ক্লাউডে এনে হয় মাইগ্রেশন করতে পারি অথবা হাইব্রিড মোডে কাজ করতে পারি, যেটাকে বলা হয় অ্যাজুর ফাইল সিঙ্ক। এগুলো আমাদের কিন্তু ভাইভাতে কোশ্চেন করেন এগুলো থেকে। যদি আপনি ফাইল সার্ভারটাকে ক্লাউডে মানে হাইব্রিড মোডে কাজ করতে চান, কি ধরনের সার্ভিস আমরা ক্লাউডে ইউজ করি। তো আমরা এই হাইব্রিড কনফিগারেশনটা দেখবো ক্লাসে, অ্যাজুর ফাইল সিঙ্ক অথবা আমাদের কোর্সে থাকবে। এরপর আসে নেটওয়ার্ক ট্রাফিক ডিস্ট্রিবিউশন। নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রাফিক ডিস্ট্রিবিউশন, যেটা আমরা একটু আগে দেখলাম ভার্চুয়াল মেশিনে এসক্লেভ ডিসেট। বাট নেটওয়ার্কের ট্রাফিক ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের বেশ কিছু সার্ভিস আছে, যেমন অ্যাজুর ভিনেট পেয়ারিং। আমরা ডিফারেন্ট যদি আইপি ব্লক হয়, আপনাদেরকে একটা কোশ্চেন করি, যদি দেখেন এখানে দুইটা আইপি ব্লক, রাইট? 192.168.1.0/24, আরেকটা হচ্ছে এটা 10.10. দুইটা ডিফারেন্ট টাইপের ক্লাসের আইপি না? এটা তো আমরা বুঝি নাকি? একটু রেসপন্স করেন। জি স্যার। জি 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 দুইটা ভাই। ডিফারেন্ট ব্লকের আইপি কিনা? জি তো অন প্রেমে এই দুইটা ডিফারেন্ট ব্লকের আইপি বাই ডিফল্ট কি তারা একে অপরের সঙ্গে কমিউনিকেশন করতে পারে কিনা? ইয়েস অর নো? না, করাতে গেলে কি করতে হয়? ভিপিএন ওটা ইয়ে গেটওয়ে না, লাগে। পারবে না, রাউটার লাগবে। সহজ করে দেয়, সহজ করে আরেকটু ইজি করে দেয়। মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইপির মধ্যে কমিউনিকেশন করার জন্য আমরা কি করি আসলে? আপনারা জানেন কিন্তু হয়তো ওই টার্মটা মনে পড়ছে না। মানে রাউটিং, রাউটিং রাউটিং সেট করতে হবে। রাউটিং করতে হয় তো নাকি? ডিফারেন্ট আমাদের রাউটিং করতে হয়। তো রাউটিং
এখন সেটা আপনি ডাইনামিক রাউটিং নাকি স্ট্যাটিক রাউটিং না কি ধরনের রাউটিং করবেন সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। তো অ্যাজুরের ক্ষেত্রে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আইপি ব্লকের মধ্যে কানেকশন করার জন্য বাই ডিফল্ট এরা করতে পারে না। এটাকে কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আমাদেরকে, এটাকে আমরা রাউটিং বলছি না, অ্যাজুর অ্যাজুর বলছে পেয়ারিং, ভার্চুয়াল নেটওয়ার্ক পেয়ারিং, সংক্ষেপে বলা হয় ভিনেট পেয়ারিং। তো ভিনেট পেয়ারিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কেউ মানে স্কেচ করছেন, ড্যাশবোর্ড নিয়ে আঁকাআঁকি করতেছেন, আমার স্ক্রিনে হচ্ছে ইয়ে চলে আসছে, কি অবস্থা। ক্লিন করার জন্য কোথায় জানেন যে ভুলে গেলাম। আচ্ছা থাক, অসুবিধা নেই। আর মোটামুটি লাস্টের দিকে, হ্যাঁ, এরপর আসলে আমাদের ভিপিএন। অ্যাজুরের ক্ষেত্রে চাইলে আমরা ভিপিএন ও কনফিগার করতে পারি, মানে যদি আপনি, যেহেতু আপনি ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করছেন অ্যাজুরের রিসোর্স গুলো, তো যদি মনে হয় যে না আমরা আসলে পাবলিক নেটওয়ার্কে এটাকে ইউজ করতে চাই না, আমরা চাইলে ভিপিএন করে ইউজ করবো, দ্যাটস পসিবল। তো ভিপিএন দুই ধরনের হতে পারে, একটা সাইড টু সাইড ভিপিএন, আর একটা হচ্ছে পয়েন্ট টু সাইড ভিপিএন। তো বেসিক্যালি আমরা ক্লাসে যেটা দেখবো পয়েন্ট টু সাইড ভিপিএন, কারণ সাইড টু সাইড ভিপিএনটা এটা কনফিগারেশন দেখা পসিবল, কারণ এটার জন্য আমার রাউটার লাগে। তো রাউটারের পার্টটা তো আমাদের আসলে নাই। So আমরা পয়েন্ট টু সাইড ভিপিএন কি, অথবা দুইটা, আমরা থিওরি সবই জানবো, বাট একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখবো। এরপর চাইলে আমরা নেটওয়ার্কটাকে, ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করার জন্য অ্যাজুরে লোড ব্যালেন্সার ইউজ করতে পারি। লোড ব্যালেন্সার ইউজ করে আপনি আছে ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করতে পারেন। এছাড়া আরেকটু অ্যাডভান্স লেভেল আছে, মানে ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করবে প্লাস ফায়ারওয়ালে কাজ করবে। এই ধরনের সলিউশন যদি আপনি নিতে চান অ্যাজুরে, সেক্ষেত্রে আমরা বলছি অ্যাজুর অ্যাপ্লিকেশন গেটওয়ে। এটা নট অনলি ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক ট্রাফিক, অ্যাপ্লিকেশন গেটওয়ে আমরা ফায়ারওয়ালের কাজও করতে পারি, তার মানে দুইটা কাজ পান। আচ্ছা, সমস্ত সার্ভিস আপনি ইউজ করলেন, বাট সেগুলো আপনি ব্যাকআপও আপনাকে এনশিওর করতে হবে, রিডান্ডেন্সি এনশিওর করতে হবে। সো আমরা ব্যাকআপ নিয়ে কাজ করব, যেটা আমরা বলছিলাম রিকভারি সার্ভিসেস ভার্ট, একটা সার্ভিসের কথা বলছিলাম অ্যাজুর ব্যাকআপ এবং রিকভারি, এটা আমরা দেখবো রিকভারি সার্ভিসেস ভার্টের মাধ্যমে। সো এটা আমাদের ক্লাসে ডিটেলস ডিসকাশন থাকবে। আপনি সমস্ত ব্যাকআপ নিলেন, সিকিউরিটি এনশিওর করলেন, তারপর সবকিছু করলেন, বাট আপনার কোনো মনিটরিং সিস্টেম নাই। তো মনিটরিং সিস্টেম না থাকলে কি প্রবলেম হবে? মনিটরিং সিস্টেম না থাকলে আপনি হচ্ছে মানে ইজিলি ড্যাশবোর্ড থেকে সব, মানে আপনি তো প্রতিটা সার্ভিসে ঢুকে ঢুকে মানে দেখা পসিবল না। তো আপনার যদি এমন একটা কমন ড্যাশবোর্ড থাকে, এমন কোনো মনিটরিং সিস্টেম থাকে যেখানে আপনি জাস্ট ওভারভিউ করবেন, চোখ বুলাবেন, কি প্রবলেম, কোনো একটা সার্ভিস বন্ধ হয়েছে কিনা, কোনোটা ক্রিটিক্যাল আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা, যাতে করে আপনি ইজিলি এই জিনিসগুলো ইনভেস্টিগেট করতে পারেন অথবা অ্যানালাইসিস করতে পারেন। তো আমরা অ্যাজুর মনিটরিং নিয়ে বেশ কিছু কথাবার্তা আমাদের ক্লাসে থাকবে। তো এটার জন্য বেসিক্যালি আমরা যেটা ইউজ করে থাকি অ্যাজুর লগ মনিটরিং, এটা একটা সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মনিটরিং অথবা বিভিন্ন ধরনের লগ অথবা বিভিন্ন ধরনের অ্যালার্ট জেনারেট করতে পারি, বিভিন্ন ধরনের, অথবা কেউ কোনো অ্যাক্টিভিটিস করলো কিনা সেগুলো আমরা এগুলো মনিটরিং করতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের। এটা ছাড়াও আমরা চাইলে ধরেন যে এত এত সার্ভিস, প্রতিটা আমি ড্যাশবোর্ড দেখতে চাই না, মানে আমি চাই যে লাইফটাকে আরো বেশি ইজি করতে। ধরেন যে এমন একটা অ্যাক্টিভিটিস অথবা এরকম কোনো ক্রিটিক্যাল ইস্যু আসলে আমরা চাইলে কি করতে পারি, অ্যালার্ট জেনারেট করতে পারি অথবা অ্যালার্ট রুলস ক্রিয়েট করতে পারি। সুবিধা কি? সুবিধা হচ্ছে স্পেসিফিক ওই প্রবলেমটা আসলে আপনাকে মেইলে নোটিফাই করবে অথবা এসএমএস করবে অথবা ভয়েস এসএমএস পাঠাবে যে আপনি এই ধরনের প্রবলেম ফেস করছেন। তো এটা আমাকে যেটা করতে হয় এটা হচ্ছে ক্রিয়েট করতে হয় অ্যাজ এ অ্যাডমিন, এই জিনিসগুলো কনফিগার করতে হয় যে আমি আসলে কোন কোন সার্ভিসের জন্য অথবা কি কি অ্যাক্টিভিটিস হলে, মোটামুটি আপনি কয়েকটা এস্টিমেটিং করলেন, একটা লিস্ট বানালেন যে আমি 10টা, এই হচ্ছে 10টা অ্যাক্টিভিটিস, এই 10টা অ্যাক্টিভিটিস যদি হয়, এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন হয়, সেক্ষেত্রে যাতে অ্যাজুর আমাকে যাতে মেইল করে অথবা আমাকে এসএমএস করে অথবা ভয়েস মেইল করে, যে কোনোটা হতে পারে। সব ধরনের অপশন অ্যাভেলেবল, আপনি আসলে কোনটা করতে চান, ইটস আপ টু ইউ। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি লগ এবং অ্যাজুর মনিটরিং সিস্টেম। অ্যাজুর অ্যাডভাইজার মোস্ট ইম্পর্টেন্ট, এ অনেকটা আমাদের কনসালটেন্সি পার্ট। কিরকম? ধরুন যে অ্যাজুরে কোনো একটা সার্ভিস, অথবা অনেক সময় হয় না আমরা মিসকনফিগারেশন করে ফেলি, অথবা এই জিনিসটা আসলে সিকিউরিটি ঠিকঠাক মতো এনশিওর করে আপনি এই সার্ভিসটা ইউজ করছেন না, অ্যাজুরে হতেই পারে। তো অ্যাজুর অ্যাডভাইজার কি করবে, এ আপনাকে রিকমেন্ডেশন দিবে, ও আপনাকে মানে কোনো কিছু মানে সবকিছু ইয়ে করবে, সাজেশন দিবে, রিকমেন্ডেশন দিবে, কোনো কিছু আটকাবে না। ধরুন যে কোনো একটা ভুল কনফিগারেশন করবেন,
তখন বলবে যে আপনার একটা মিসকনফিগারেশন হয়েছে, আপনি কারেকশন করে নেন, এটাই বলবো আপনাকে, মানে অনেকটা কনসালটেন্ট বলতে পারেন। অ্যাজুরের কনসালটেন্ট হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর অ্যাডভাইজার, দ্যাটস ইট। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি অ্যাজুরের এই কোর্সের, মানে এটা ছাড়াও কিন্তু আমাদের আরো অনেক কিছু আছে, যেহেতু স্লাইডে আসলে সবকিছু ডিটেলস দেখানো পসিবল না, এটার জন্য আমি আগেও বললাম আপনারা সিএসএল এর ওয়েবসাইটে যাবেন, যে হচ্ছে কোর্স দিয়ে সার্চ দিলে আপনার অথবা ইসে পেয়ে যাবেন, ওখানে আপনি কোর্সগুলো দেখে নিতে পারবেন। এটা ছাড়াও আমাদের সিএসএল এর পক্ষ থেকে যিনি কোর্স কোঅর্ডিনেটর আছেন, উনি হয়তো আপনাদেরকে লিঙ্কটা সরাসরি দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দিয়েছি কিনা আমি জানি না, অথবা হয়তো আজকে ওয়ার্কশপ শেষ করে আপনাদেরকে সব এবং আমাদের এই পুরো ওয়ার্কশপটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, এবং আমাদের ক্লাসের সিস্টেম হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা 9টা থেকে 11টা ক্লাস করে থাকি অনলাইন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে হচ্ছে আপনারা রেকর্ডিং ভিডিওগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ল্যাবের অ্যাক্সেস তো বললাম, এক্সামের ব্যাপারে বললাম, এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের ব্যাপারে যা যা ওআরবি করা দরকার ছিল সবকিছু কভার করেছি। এক্সট্রা আমি এটা সবসময় দেখাই, যদি কেউ মাইক্রোসফটে কাজ করতে চান, এই 3টা ট্রেনিং তাকে করতেই হবে। যদি মাইক্রোসফটে আপনি একদম ফুল ফেজে কাজ করতে চান, অথবা আপনার যদি ফোকাসিং হয় মাইক্রোসফট, তো একটা তো আপনার শিখেই ফেলবেন যদি আপনি এটাতে অ্যাডমিশন নেন। পাশাপাশি মাইক্রোসফট 365 এটাও আমি করাই, আমি 3টা ট্রেনিংই করাই সিএসএল থেকে। কিছুদিন পরে হয়তো আমি উইন্ডোজ সার্ভারটা করাবো, উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেশন। অলরেডি একটা ট্রেনিং চলছে অ্যাডভান্স লেভেলে, ওটা শেষ হবে এই মাসে। আর নেক্সটে আমাদের এই মাসের লাস্টের দিকে হয়তো ওয়ার্কশপটা হবে, এটা উইন্ডোজ সার্ভার হাইব্রিড। এটা হচ্ছে আমাদের অন প্রেম প্লাস ক্লাউড। 365 এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট সলিউশন, যারা মেইল সার্ভার নিয়ে কাজ করতে চান, মেইল সলিউশন নিয়ে কাজ করছেন, এটা ফোকাসিংটা হচ্ছে সেটা মাইক্রোসফট টিমস, অন ড্রাইভ, এইগুলো। তো এটা হচ্ছে মাইক্রোসফটের যারা কাজ করবেন তারা আস্তে আস্তে করে শিখে নেবেন। আমার কাছে শিখতে হবে ব্যাপারটা আসলে এরকম না, বাট আমি সবসময় ট্রাই করি যে আপনার একটা ট্র্যাকটা যাতে ভালো মতো চুজ করতে পারেন, এবং ওই অনুযায়ী সার্টিফিকেশন গুলো করতে পারেন, অথবা ওই অনুযায়ী ট্রেনিং গুলো করতে পারেন, দ্যাটস ইট। মানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমরা কিন্তু গাইডলাইন পাই না, মানে অথবা কেউ জানলেও আমাদেরকে হেল্প করে না, এটা আমাদের একটা টেন্ডেন্সি ম্যাক্সিমাম লোকজন। আর আমার ক্লাসে আপনারা যত খুশি কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এমনও হয়েছে দেখা যায় আমার নর্মালি আমরা 20টার মতো ক্লাস করবো, আমাদের এই কোর্স হয়তো কোর্স ডিউরেশন হচ্ছে 40 আওয়ার্স। 20টা ক্লাসের মধ্যে হয়ে যায়, অনেক সময় দেখা যায় একটা দুইটা বেশি লাগতেও পারে, আবার অনেক সময় লাগেও না, ডিপেন্ড করে আসলে। মানে কিছু কিছু ক্লাসে দেখা যায় আমাদের কোনটা কনফিগারেশন করেছে সেটা কমপ্লিট হচ্ছে না, প্রবলেম হতেই পারে। আর এবং আমার ট্রেনিং এ আমার ক্লাসে সবাই হচ্ছে মানে যে কিছুই বোঝেন না ক্লাউডের, সেও কোশ্চেন করবেন, মানে কোনো হেজিটেট ফিল করার দরকার নেই যে আমি তো আসলে কিছুই বুঝি না, সবাই তো অনেক জানে। আপনার এগুলো তো কেয়ার করার দরকার নাই, আপনি শিখতে পারছেন মানে আপনাকে, আপনি যে কোনো রিমোট কোশ্চেন করতে পারেন। হ্যাঁ বলেন। রিমোটলি হুম। রিমোটলি কাজের জন্য বা রিমোট জবের জন্য মাইক্রোসফট অ্যাজুরের অপরচুনিটি বিষয়গুলো যদি শেয়ার করতে হয়। অনেক বেশি, এইটার একটু কম থাকলেও এই দুইটার অনেক বেশি। মানে এটা কম বলছি, অন অন প্রেম তো, যদি একটু অন, হ্যাঁ অন প্রেম সলিউশন তো অনেক সময় দেখা যায় আপনাকে কিভাবে কানেকশন দিবে, বিভিন্ন সিকিউরিটি ব্যাপার থাকে, এই জন্য হয়তো মানে অন প্রেম সলিউশনের ক্ষেত্রে, এটা তো অন প্রেম সলিউশন উইন্ডোজ সার্ভার, এখানে তো আসলে বিভিন্ন solution। আর এই দুটোই তো পুরোটাই ক্লাউড, জাস্ট পোর্টালে লগ ইন করবেন, কাজ করবেন, আপনাকে যতটুকু পারমিশন দেওয়া আছে, ধরেন যে আপনি রিমোট জব করবেন, আপনার ইয়ে কি, আপনার রোল কি, আপনার অবজেক্টিভস কি, আপনার কি কি ধরনের কাজ করবেন সেটা তো আপনাকে ডিফাইন করে দেবে, ওই অনুযায়ী আপনাকে রোল দিয়ে দেবে, আপনি জাস্ট পোর্টালে ঢুকে কাজ করবেন, দ্যাটস ইট। তো কিভাবে রোল দেয় সেটা আপনি এই ট্রেনিং এ তো শিখে যাবেন, যে কিভাবে একটা রোল দেয়, অথবা কাকে কিভাবে প্রিভিলেজ দেওয়া যায়। আমরা আসলে আমার তো ফ্রিল্যান্স, অনেকে ফ্রিল্যান্সিং করতে চান, তারপর রিমোট জব করতে চান, এখন তো আসলে সবকিছু অ্যাভেলেবল, অনেকে দেখা যায় মানে ডেস্ক জব এগুলো করেই না, বাংলাদেশে কোনো মানে জবই করে না, রিমোট জব করে, হ্যাঁ করতে পারেন। তো সেক্ষেত্রে আসলে ক্লাউডের কোনো বিকল্প নাই, অথবা মাইক্রোসফটের মানে আসলে অনেকেই যেটা আমরা আসলে ফ্রিল্যান্সিং বলতে এই কি বলে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এইগুলোই মানে ম্যাক্সিমাম মানুষের মুখে মুখে, এবং এটা হ্যাঁ, তো এটা আসলে তো একটা কমন হয়ে গেছে আর কমন। কি, কমন হয়ে আমি গেছে আপনাকে কিন্তু। একটা কোশ্চেন করি, জি। গ্রাফিক্স ডিজাইন অথবা এই ধরনের ট্রেনিং করতে গেলে বা ডিজিটাল মার্কেটিং করার জন্য মানে এখানে কি আপনার খুব বেশি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে? না মানে আপনার এসএসসি ইন্টার হলে কি কভার করতে না না, পারবেন না? ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ এবং আপনার গ্রাফিক্সে কোনো এডুকেশন ছাড়াও জাস্ট হ্যাঁ মিনিমাম এখন আসেন, এইট আসলে পসিবল। এখন আসেন, আমি যদি কাউকে উইন্ডোজ সার্ভার শেখাতে চাই অথবা 360 অথবা অ্যাজুর, তার কি ওই জ্ঞান দিয়ে সম্ভব এটা নো শেখা? নো নো নো, নট পসিবল।
মিনিমাম এখন আপনি, হ্যাঁ আপনি মিনিমাম জেনে বলেন। ডিপ্লোমা তো থাকতেই হবে মিনিমাম, যদি আমি এডুকেশনাল কিছু কিছু কোয়ালিফিকেশনটা বলি, ঠিক আছে। মানে এটা তো অনেক হাই লেভেলের কোর্স না, অথবা প্রফেশনাল যে হুম আমরা যে কোর্সগুলো করি। তো কিছু কিছু ব্যাপার থাকে যে ধরেন যে আপনি ক্লাস 8 পাস করেন, সেখানে আপনাকে সর্বোচ্চ এসএসসি জিনিস বোঝাতে পারে, আপনাকে অনার্স জিনিস বোঝাতে পারবে। হুম। আর আপনি যদি এসএসসি পাস হন, আপনাকে পিএইচডি জিনিস বোঝাতে পারবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার কিছু তো থাকতে হবে মাথার মধ্যে, না হলে তো একদম কিছু জানেন না না, তাহলে আমি কিন্তু হবে না। এমসি এসএটা করা হয়েছিল 2017 সালে, হ্যাঁ, দ্যাটস সিএসএল গুড। থেকে করেছিলাম, ওকে। এবং কিছু কাজও করা হয়েছে ইন্ডাস্ট্রিতে। এখন চিন্তা ভাবনা করছি ক্লাউডে একটু বিস্তারিত করার জন্য, কারণ এখন আসলে দেখা যাচ্ছে রিমোট জব অ্যাভেলেবেল, যেটা আমি যতটুকু সার্চ করে এবং হুম ইউটিউবে পড়াশোনা করছি অলরেডি, করার পর বুঝতে হুম। পারতেছি আর কি। তো ভালোই তো, আপনি আমাদের এই কোর্স শেষ হবে, দেন হচ্ছে আপনি রিমোট জব পাবেন, এবং আমরা যারা আছি আমাদেরকে হেল্প করবেন, সবাইকে ট্রাই করে নিয়ে যাওয়া। ফান করলাম, হ্যাঁ। আর এখন মোটামুটি সবাই আসলে ট্রাই করতেছে রিমোট জব, সবাই চাই যে না বাসা থেকে কাজ করি, ফ্লেক্সিবিলিটি থাকুক, এই তো আর কি। তো আর কার কোনো কোশ্চেন আছে, অথবা ইমরান ভাই আছেন কিনা? স্যার এইখানে কি হ্যাঁ। মানে শুধুমাত্র ক্লাউড বেসই সব শেখানো হবে, নাকি অন প্রিমাইসে যে ইয়েগুলি সেটাও হালকা মানে কিছু একটা দেখানো হবে, কিছু টপিক? না, অন প্রেমের পার্টটা যেটা হবে, অন প্রেমের এক্সিস্টিং কিছু থাকলে সেগুলোকে আপনি কিভাবে ক্লাউডে ইন্টিগ্রেশন করে কাজ করতে পারেন, মানে হাইব্রিড মোডে কাজ করতে পারেন, সেটা দেখানো। বাট অন প্রেম সলিউশনের যে মানে ইমপ্লিমেন্টেশন, ডিপ্লয়মেন্ট, ওইটা আপনি পাবেন না। ওইটা করতে গেলে আমি যেটা বললাম, এই যে আপনাকে উইন্ডোজ সার্ভারটা শিখতে হবে। এটা এখানে বেসিক্যালি হচ্ছে অন প্রেম প্লাস ক্লাউড। এখানে ক্লাউডও আছে, বাট ক্লাউডের হচ্ছে বেসিক, খুবই অল্প কিছু হবে। ওটা দিয়ে আপনি অত বেশি হচ্ছে ক্লাউডের নলেজ গ্যাদার করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, ইমরান ভাই কি আছেন? জি, আমি আছি। স্যার একটা কোশ্চেন আমি ছিল। ক্লাস টাইম ও কোর্সটা বলে দিই, তারপরে আমরা আবার কোশ্চেন পর্বে হ্যাঁ চলে রাইট। যাব। হ্যাঁ আপনি কন্টিনিউ আমাদের করেন। ক্লাসটা হচ্ছে শনিবার আর বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা। পুরো ক্লাসটাই রেকর্ড হবে। আর কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, আর কোর্স আর এক্সাম ফি হচ্ছে 12,500 টাকা। আচ্ছা, এখন আর কার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইমরান কোশ্চেন ভাইয়ের আছে কাছে আমার। থাকলেও জি করতে পারেন, অথবা কোর্স রিলেটেড। হ্যাঁ বলেন। জি জি। স্যার ওই যে উইন্ডোজ সার্ভার যেটা হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেশন যেটা ওইটা কি সার্ভার 2022 যেটা মানে দেখতেছিলাম আর কি সিএসএল এর পেজে। জি জি জি, 2022। আচ্ছা। আর ওইটা ওইটা নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে এটা? কিন্তু এই মাসের শেষে আর কি একটা ব্যাচ শুরু হবে ভাইয়া। আচ্ছা, এটা কি মানে আমাদের যিনি আজকে করাচ্ছেন উনি কি নিবেন, মেন্টর হিসেবে থাকবেন? সানা ভাই, হ্যাঁ সানা ভাই থাকবেন ওটা। ঠিক। আচ্ছা আচ্ছা। তো আমার একটা প্রশ্ন ছিল, কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে, আর কোর্সের কোর্সটা পেমেন্ট হচ্ছে নেক্সট মেথডটা কি, শনিবার থেকে শুরু সিস্টেমটা কি? হচ্ছে। কোর্স জি। হচ্ছে নেক্সট শনিবার থেকে শুরু হবে। আর কোর্সের পেমেন্ট মেথড আপনি ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। বিকাশ আছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ইএমআই করতে চান সেটা করতে পারবেন। আর কোর্সের আচ্ছা, শুধু কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। কোর্স আর এক্সাম যদি অফার নেন, নর্মালি তো একটা এক্সাম দিতে গেলে 6-7 তাহলে হাজার টাকা এই লাগে, আমরা একটা অফার এক্সামটা রাখছি। এক্সামটা তো যেটা আমরা সার্টিফিকেশনের জন্য দিব সেইটার ফি? জি জি, সেটা ভেন্ডর সার্টিফিকেশনের জন্য যেটা সেটা। আচ্ছা আচ্ছা, সেটা আসলে যদি আমি একসাথে দেই তাহলে পরীক্ষাটা আমি ঠিক কবে দিব, এটা কি কোনো নির্দিষ্ট ডেট থাকবে, না আমি আমার কোর্স ইচ্ছা মতো ডেটে কোর্স দিতে পারবো? না, কোর্স শেষ হওয়ার পরে আপনি 6 মাস সময় পাবেন। মানে ধরেন কোর্স তো আমরা শুরু করার পরে শেষ হতে আর 2-2.5 মাস সময় লেগে যায়। তারপর আপনি জি। আরো 6 মাস সময় পাবেন। বাট এটা আসলে লং টাইম না যে 2-3 বছর পরে এসে, কারণ আমরা যেটা করি, যারা যারা এই কোর্স প্লাস এক্সামের জন্য করে তাদের জন্য আমরা ভাউচার গুলা নিয়ে নিই। আর এক্সাম গুলো আসলে খুব ইজি আসলে ভাই, আপনি আচ্ছা, অল্প একটু এক্সাম পড়াশোনা গুলো কি করলে আমি পাস আমার করবেন। বাসায় বসে দিতে পারবো, না আপনাদের সেন্টারে আসতে হবে? আপনি বাসায় বসে দিতে পারবেন যদি আপনার এনভায়রনমেন্ট রেডি থাকে, যেমন আপনার ভালো নেট স্পিড থাকে, ইন্টারনেট কানেক্টিভিটি সব ওকে থাকে, পাওয়ার ওকে থাকে, তাহলে আপনি দিতে পারবেন। এখন এই ব্যবস্থা আছে, পার্সোনাল ওয়ান ভিউ সিস্টেম। না, আপনারা কোনটা করেন, যদি আমরা কোর্সটা আচ্ছা কমপ্লিট ইমরান করি ভাই, দেন আমরা আপনারা কি? সবসময় আমি এটার আনসার দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, কোর্সটা আপনারা, সরি, এক্সামটা বাসা থেকে দিতে পারবেন, কিন্তু কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি অন ভিউ এক্সাম। তো আপনি যে জি। রুমে এক্সামটা দেন,
তো ওই রুমটাকে মানে ধরেন যা বাসা থেকে দিলে হয় কি বাচ্চারা থাকে, ফ্যামিলির লোকজন মেম্বার্স থাকে, তো প্রবলেম হতে রাইট পারে। রাইট। এটা একটা প্রবলেম। বাট এটাকে আপনি মেনটেন করতে পারেন। তো আমার এক্সাম আছে, আপনার কেউ আসবেন না, সেটা হতে পারে। আরো না কি কি সেই প্রবলেম আছে? ফ্যাসিলিটিসটা কি আপনারা আমাকে দিবেন যে আমরা পরীক্ষাটা যখন দিব আপনাদের এখানে কোনো একটা এরকম সুন্দর শেষ করি জি জি ব্যবস্থাপনা জি আমাদের? জি জি না, জি ট্রেনিং জি সেন্টারে সেন্টার ফি থাকলে তো দিয়ে আপনি সেখানে তো আর কেউ পরীক্ষা দিতে থাকবে না। পারবেন। হ্যাঁ, ট্রেনিং সেন্টারে থাকলে তখন আমাদের তো আর সেন্টার কেউ। যদি পরীক্ষা দিতে চান আপনি দিতে পারবেন, আমাদের সেন্টার ফি দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আবার সেন্টার ফি কত দিতে হবে? সেন্টার ফি 500 টাকা নেওয়া হয় নর্মালি। আচ্ছা, thank মানে you. এটা 500 থেকে 1000-এর মধ্যে থাকে আর কি, এক্সাম ভেদে আর কি। আর ধরেন উম, ওইটা প্র্যাকটিস যখন আপনি হিসেবে কোনো পরীক্ষা দিবেন ডেমো ওই যে এক্সাম, মানে কি বলে যেন এটাকে, একটা প্র্যাকটিস করার মতো কোনো এক্সাম আছে যে ওই ডেমো টাইপের কোনো এক্সাম আমরা না, প্র্যাকটিস এটা তো করতে ভাইয়া পারবো? হচ্ছে আপনি থিওরিটিক্যাল এক্সাম, এটা হচ্ছে পুরোটা এমসিকিউ হয়, হ্যাঁ, পুরোটাই ওইরকমই এমসিকিউ কোনো হয় আর কি। প্র্যাকটিস আছে কিনা কোনো আমরা সাইটে যেটা বা ডাম্পস আপনাদের দিয়ে দিব, করা? আমরা ডাম্পস দিয়ে দিব ভাই, ডাম্পস হ্যাঁ, কোশ্চেন ডাম্পসের পেপারে। কথাই বলছি। জি জি, ডাম্পস দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। সানাবারের কাছে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু শেষ করি। আগে কয়েকটা কোশ্চেন আচ্ছা করছেন শিওর ভাই। অনেকে, সেটা হচ্ছে আহ, যদি আপনি বাসা থেকে দেন তাহলে যেটা আপনার প্রথমত যেটা হয়, মানে প্রথমত একজন প্রক্টর থাকে, উনি আপনাকে কল দিবেন এক্সামের সময়। তো কল দিলে যেটা হবে, আপনাকে পুরো মানে চারি সাইড, লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ডেস্ক, তারপর সিলিং সবকিছু দেখাতে হবে। নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। যদি কোনো কেবল টেবল থাকে তখন দেখবেন ঝামেলা করবে, মানে চাইলে এক্সাম ক্যান্সেল হতে পারে। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে যে উনি এনআইডি হচ্ছে ইয়ে করা ছিল, কি জানি, লেমিনেটিং করা ছিল। তো লেমিনেটিংটা বাংলাদেশে আপনারা জানেন, আগের যে এনআইডি গুলো স্মার্ট এগুলো ছাড়া, তো লেমিনেটিং করে দিতে আমাদেরকে। তো উনি যখনই দেখছি লেমিনেটিং সাইডটা মানে একটু মানে উঠে গেছে আর কি লেমিনেটিং, আমি, তো ওনার এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, উনি কিন্তু দিতে পারেননি। তো অনেক আচ্ছা, ধরনের প্রবলেম হয়। তো এই জন্য আমি সবসময় বলি এক্সামের ক্ষেত্রে, সেগুলো তো মানে সিএসএল থেকে অন্য কথা বলা হবে ট্রেনিং এর পরে, সবাই ট্রাই করবেন হচ্ছে পাসপোর্ট দিয়ে করা। এটাই ভালো, যেহেতু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, সো পাসপোর্ট দিয়ে সব করা ভালো। তারপর এক্সামের সময় আপনি কোনো রিং করতে পারবেন না, হ্যান্ড রিং, ওয়াচ, কোনো কিছু রাখা যাবে না, আশেপাশে কিছু রাখতে পারবেন না। তো দেখা যায় ট্রেনিং সেন্টার আসলে সুবিধাটা কি, আমরা তো জানি যে এই জিনিসগুলো আসলে রাখা যাবে না অথবা কি কি রাখা যাবে। তো ওই জিনিসগুলো মেনটেন করে কিন্তু আমরা ট্রেনিং সেন্টারটাকে ওই এরকম এনভায়রনমেন্টটাই রেডি করা আছে। তো বাসাতে হলে আপনাকে প্রবলেম ফেস করতে হবে, নানান সমস্যা হবে। আর একটা মোস্ট প্রবলেম হচ্ছে আপনার যখন ইলেকট্রিসিটি চলে যাবে, তারপর আপনার রাইট। নেটওয়ার্কিং এর ব্যাকআপ আছে কিনা, আপনার তো ট্রেনিং সেন্টারে এই ব্যাকআপ গুলো থাকবে। So, এটাই তো মেইন প্রবলেম। এবার তো নয়েজ হইলেও হবে না, ধরেন বাসা বাড়িতে কিন্তু নয়েজ হুম হয়, হুম হুম, নয়েজ রাস্তার হলে ওরা নয়েজ, ক্যান্সেল করে দেয়। নয়েজের একটা ক্যান্সেল করে দাও। হুম, ক্যান্সেল করে দেয়। অনেক ধরনের প্রবলেম থাকে, আমরা বলি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি দেখা যায় সাকসেস হতে গেলে অনেক কাঠখড় পোড়ানোর মতো একটা অবস্থা। হ্যাঁ, কে আচ্ছা, জানি কি একটা ভাই কোশ্চেন করতে কোশ্চেন চাইছেন? করেছিলেন যে 19 তারিখে ক্লাসটা শুরু হবে, নেক্সট শনিবারে ভাই। আর কালকে সকালেই আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন, আমাদের একটা কোর্স কোঅর্ডিনেটর আপনাদেরকে পেমেন্ট মেথড গুলো কিভাবে কিভাবে করবেন, বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড সবগুলো দিয়ে দিবে, ওরা লিঙ্ক সহ ডিটেলস দিয়ে দিবে। ওকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ভাই কোর্সটাতে কি শুধুমাত্র মানে কোন সার্ভিস কি কাজ করে, কিভাবে এটা কাজ করে, এগুলো মানে শেখানো হবে, নাকি কোনো প্রজেক্ট ডেপ্লয় করে এটা দেখানো হবে, মানে প্রজেক্ট বেস কি নাই? না, আমি যখন এই কোনো একটা জিনিসটা আমি সার্ভিস এই নিয়ে হ্যাঁ, গট ইট। জি জি। আমি যখন কোনো একটা সার্ভিস নিয়ে কথা বলি তখন এই সার্ভিসটা আসলে একটা সিনারি তুলে ধরি, যে আমার একটা অর্গানাইজেশন এই থাকে, আপনি কখন আসলে এই সার্ভিসটা ইউজ করা উচিত, অথবা এই সার্ভিসটা ইউজ করলে কি কি বেনিফিট হবেন, অথবা এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো ওই যখনই আমরা ওই পুরো ডিসকাশনটা করে ফেলি, থিওরি ডিসকাশনটা, ওর মধ্যে আপনার বিষয়টা জানা হয়ে যায়। তারপর তো আপনি কনফিগারেশনটা তো আমরা করি, বুঝতে পারছেন? জি ভাই, বুঝেছি। থ্যাংক ইউ। এনিওয়ান, এনি কোশ্চেন? যদি কার কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লোজ করবো। আর আমার ব্যাপারটা, আহ, হ্যালো আমি সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না, রিপিট করেন। স্যার, শুনতে পাচ্ছেন কি? অনেকটা বেটার, হ্যাঁ বলেন। হ্যালো, ওকে। আমি আমার জানার ব্যাপার হলো যে আমি যেমন ব্যক্তিগত ভাবে আপনার এই কোর্সটা করার পরে আগামী হয়তো 2-4 বছরের মধ্যে আমি এই জোর বা ক্লাউড সলিউশনে কাজ করার সুযোগ পাবো। হয়তো বা আমার সাথে অনেকেই এখানে যারা কোর্স করবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো 99% প্রতিষ্ঠান এখন অন প্রাইমে আছে।
আচ্ছা, সেক্ষেত্রে আপনারা আমি শুরু বাকিরা কি করার ওনার পরে কথা শুনতে পাচ্ছেন ভালো আপনাদের মতো? যে এই যে পোর্টালটার অ্যাক্সেস, বাকিরা শুনতে পাচ্ছেন কিনা কথা ওদের কথা? সরি আটকে আসতেছে, কথা বোঝা হ্যাঁ, যাচ্ছে না। আমি বুঝতেছি বাট অতটা ক্লিয়ার না, মানে ঠিকঠাক মতো আনসার দিতে পারবে না। হ্যাঁ, উনি অন প্রিমিসে 90% কি যেন বললেন আর কি, যে হুম। এখন কি জোরে গেলে কি হবে এরকম কোনো বিষয় নেই। না, উনি যেটা বলছেন যে আমি যদি মানে কোর্সটা কমপ্লিট করার পরে 2 বছর মানে এরকম কিছু একটা বললেন, ভাই যদি আবার একটু রিপিট করেন। হ্যালো, হুম, হ্যাঁ, এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, অনেকটা বেটার। ইউ ক্যান কন্টিনিউ। আমি আমি যেটা ব্যক্তিগতভাবে কোর্স করার পরে হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এই ক্লাউড সলিউশনে হয়তো প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাবো না। হুম, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো 99% প্রতিষ্ঠান ক্লাউডে আসে নাই। সেক্ষেত্রে এই যে স্যার যে পোর্টালটা দেখাইলেন, হুম। এটা কি আমরা প্র্যাকটিসের সুযোগ পাবো কিনা, অর্থাৎ এই আইডির অ্যাক্সেস আমরা কতদিন পাবো, আচ্ছা, এটা যদি ক্লিয়ার করতেন। নর্মালি যেটা করি আমরা মানে কোর্স কমপ্লিট হওয়ার পরে 1 মাস রাখি প্র্যাকটিস করার জন্য। তারপর অনেক সময় দেখা যায় অনেকে রিকোয়েস্ট করেন যে এক্সাম টাম থাকে, অনেকে লেট করে হয়তো এক্সাম দেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে 1-2 মাসের মতো রাখি কোর্স কমপ্লিট হওয়ার পরে। তারপর তবে যদি ভাই মনে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পোর্টাল নিজেই একটা করে নিতে পারবেন আর কি, অ্যাজুরের ফ্রি আর কি পোর্টাল আর কি, বুঝছেন? আপনার যদি না, ক্রেডিট কার্ড থাকে সেটা তো আমি ক্লাসে সেক্ষেত্রে এই শেখাবো। ফ্যাসিলিটি পাবেন। সেটা তো আমি ক্লাসে জি জি। মানে সেটা তো 1 মাসের জন্য দেয়, এক হ্যাঁ, মাসের জন্য তো এমনি $200 ইয়ে করে দেয়। না আরো বেশ কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা আমি আপনার ক্লাসে বলে দেবো যে কোন রকম ক্রেডিট কার্ড ছাড়া, যদিও সেটা কিছু লিমিটেশন আছে, বাট আপনি তার মানে আজীবন প্র্যাকটিস আপনাদের করতে প্রতিষ্ঠান পারবেন। থেকে আমাকে কোর্স শেষ হওয়ার পরে 1 মাস পর্যন্ত আমাকে সুযোগটা দিবেন, তাই তো? হ্যাঁ, 1 মাস 1-1.5 মাস এরকম করতে পারেন, যদি আপনি এক্সাম টাম দেন তাহলে হয়তো সেক্ষেত্রে একটু বাড়ানো যেতে পারে এরকম। ওকে, থ্যাংক ইউ। আর ঠিক আছে, এতটুকুই জানার ছিল। ওকে, আর কেউ কিছু বলতে চান? মেবি আর কার কোনো কোশ্চেন নাই, সো এমন আমরা শেষ করতে পারি তাহলে। জি স্যার, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করে দিই। হুম, ওকে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব। ওকে, আল্লাহ হাফেজ। গুড তাহলে নাইট। আমাদের নেক্সট হুম, শনিবারে ক্লাস শুরু হবে, সবাই আশা করি জয়েন করবেন। ইনশাল্লাহ। ওকে।